চলো, শুনতে পাচ্ছো? রেসপন্স করো। হ্যাঁ। ওকে। কতজন সলভ করেছো দেখি কোয়েশ্চেনটা, ইকোলজি। দেখতে পাচ্ছি না তো। পাবে দাঁড়াও। এবার পাচ্ছো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো? একটু বড় করে দিচ্ছি। ঝুম্পা মজুমদার 83%, দীপান্বিতা 82, দীপিকা নাথ 94, পায়েল রয় 77, কাপিতা 88, নাজবুন্নেসা 88, সঙ্গীতা 38, অনেক কম। ইকোলজি ময়ূরী 88, সীতা 88, সোহিনী পাঁজা 83, দীপিকা দাস 50, ঝিলিক সাহা 94, ময়ূরী 91, সোহিনী পাঁজা 91, সোহিনী পাঁজা 66, শ্রেয়সী মুখার্জি 91, ইপসিতা দে 100, নাজবুন্নেসা 83%, ঝিলিক সাহা 100%, সাবিতা 66%, পায়েল রয় 83, পায়েল রয় 50। আচ্ছা, অনেকে করেছো। গঙ্গাহরি 83, দীপিকা নাট 83, ঝুম্পা 75, ঝুম্পা হচ্ছে 75 ইকোলজি। অনেকগুলোই হয়েছে, অনেকবারই করেছো তোমরা। 30 জন। তো এবার আমি চলে আসছি, আমি এবার একটু ভালোই। বাকিরা পড়নি কেন? অনেকে দেখছি, কুতুবুদ্দিন আছো, তারপরে দীপান্বিতা দাস আছো, সায়ন্তনের নাম দেখলাম না, কি ব্যাপার পড়নি কেন? আমি করেছি। আচ্ছা, তুমি করেছো। সায়ন্তন কেন পড়নি? স্যার আমার আজকে ল্যাঙ্গুয়েজে এক্সাম ছিল, আমি এখন এমনি বাইরে আছি, আজকে করবো। টাইমের সাথে চলো। তো স্পেশাল করতে এটা আছে, আমরা এবার শুরু করি, দেখে নিই। স্যার একটা কথা বলবো, আপনার সাউন্ডটা না কেমন ফসা করে হচ্ছে কেন? বন্ধ করে দিতে, অন করে। ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, ইনিশিয়েটেড ইন। এটা হচ্ছে আর কি, যতগুলো আমরা ইকোলজিজম নিয়ে আলোচনা করলাম, আলোচনা করার ফলে তার রেজাল্ট। বাই দ্য ওয়ে, আমি তোমার
আগে কতগুলো আগে কথা বলি, সেটা হচ্ছে যে কালকে আমি তোমাদের ক্লাস শেষে পরে না আমি দুটো বোধহয় ভিডিও শেয়ার করেছিলাম, 2 বা 3টে। দেখেছো ভিডিওগুলো? তারা দেখোনি এখন হাত তোলো স্যার দেখি। একটা ভিডিও দিয়েছিলেন, সেটা ফেসবুকে ওই ভল্লুক বাচ্চাদের এধার থেকে ওধার, কিসের বাচ্চা? মানে ওই নিজের বাচ্চাগুলোকে। বাচ্চাটা কার? স্যার ভল্লুক ভল্লুক। আর একটা ভিডিও দিয়েছিলাম, দুটো, একটা না দুটো দিয়েছি, দুটো দিয়েছি আমি কালকে। একটা তোমাদের ভুল বলেছে, ওটাকে কারেক্ট করে নি। সেটা হচ্ছে যে পৃথিবীর যে রোটেশনসটা সেটা হচ্ছে কিন্তু এটা হবে না, মানে ওটা স্পিডটা হচ্ছে কমে যাবে না, স্পিডটা মানে স্পিডটা বেড়ে যাবে না, স্পিডটা কমে যাবে। কালকে যে কথাটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে স্পিডটা, মানে সায়েন্সের লজিক বলছে সেটা স্পিডটা বাড়বে না, স্পিডটা কমে যাবে। নিশ্চয়ই ভিডিওটা তোমরা দিয়েছি, যেটা সেকেন্ড, যেটা দিস স্লো আর্থ রোটেশনস, যেটা এখানে এই সারনেমে যেটা আছে দেখো, বলেছে ওয়াই চাইনিজ ড্যাম স্লোজ ডাউন আর্থ রোটেশন। যেভাবে চায়না তার নিজের বড় বড় ড্যাম গুলো তৈরি করেছে, যেটা 1919 সালে তারা প্রজেক্ট করে রেখেছিল, সেটা 1994 এর দিকে এসে তারা তৈরি করছে। কত বড় একটা তারা ভবিষ্যৎকামী প্ল্যান তৈরি করে রেখেছিল ভাবো। তো সেগুলো তারা এখন যখন তৈরি করেছে তখন বলছে যে সেটা একটা পার্টিকুলার একটা, এত আমি ক্যালকুলেশন বুঝি না, বাট একটা পার্টিকুলার একটা মিলি সেকেন্ডের কথা বলেছে কত, সেটা জিরো, মানে জিরো 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 জিরো। 0.06 হ্যাঁ হ্যাঁ, জিরো 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 0.06 microseconds. মাইক্রো সেকেন্ড। তো এই ধরনের এটা এটা কিন্তু ফিগারের কথা বলেছে, যেটা আমরা দেখতে পাবো কি যে আমাদের আর্থের যে রোটেশন সেটাকে স্লো করে দিচ্ছে, এবং তার ইম্প্যাক্ট অবশ্যই কিন্তু এসে আমাদের পুরো হিউম্যান সাইকোলজির উপরে কিন্তু পড়বে, মানে হিউম্যান সাইকেলের উপরে পড়বে বা পরিবেশের উপরে পড়বে, অর্থাৎ সবাইকে এর কনসিকুয়েন্সটা ফেস করতে হবে। এটা একটা ভিডিও ছিল তোমাদের বোঝানোর জন্য, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এবং সেখানে এটা উদাহরণটা কিরকম দিয়েছিল, উদাহরণটা দিয়েছিল যদি তোমাকে ছোট একটা ডাম্বল দেওয়া হয়, ছোট ডাম্বল দড়ি দেওয়া হয়, দুদিকেই তার সমান ওয়েট রয়েছে, ছোট আকারে ধরো এতটা হতে পারে সে, তুমি মাঝে যদি সেটাকে ধরো তাহলে রোটেট করাটাই সেটা খুব একটা বেশি ডিফিকাল্ট হবে না। কিন্তু যখন এটা একই ওয়েট থাকবে, কিন্তু সেটা যখন তোমার আরো অনেক চওড়া হয়ে যাবে, 10 গুণ হবে কি, তুমি ওটাকে রোটেট করতে তোমার অসুবিধা হবে। ওটাই বলছে যে তোমার অসুবিধা হয় মানে ওটা টাইম লাগবে রোটেট করতে, অসুবিধা হবে, টাইম লাগবে রোটেট করতে, কারণ সাইজে সে অনেকটা বড়, ওয়েটটা একই কিন্তু সাইজে যেহেতু সে অনেকটা বড়, ফলে রোটেট করতে ওটা সময় লাগবে তোমার। বাঙালি না এত। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়িয়ে যাবে একটু। হ্যাঁ, শোনা যাচ্ছে? তো এখানে তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো এটাই যে যখন তোমার সাইজটা বড় হয়ে যাবে, আকারটা যখন বড় হবে, ওয়েটটা একই থাকবে, তখন তোমার ওটা রোটেট করতে অনেকটা টাইম লাগবে। তো ওটাই বলা হচ্ছে এখানে যে আর্থের রোটেশনসটা তখন কি হবে, রোটেশনসটা কিন্তু খুব স্লো হয়ে যাবে। তো এক নম্বরে ওটা ছিল। দ্বিতীয় যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে যে সোহিনী পাজা যেটা জিজ্ঞেস করেছিল, স্যার যে প্রশ্ন তুমি যেটা করেছিলে সেটা হচ্ছে যে স্যার এরা প্রত্যেকেই হচ্ছে নিজেরা ইকোলজিস্ট, তারা নিজেরাই কতগুলো আইডিয়া দিয়েছে এসি ঘরে বসে, এসির ঘরে বসে কতগুলো আইডিয়া দিয়েছে। তো এগুলো তো কতগুলো সব থিওরি হিসেবে, এগুলো সব এদের একটা লিমিটেশনস রয়েছে, প্র্যাকটিক্যাল লাইফের কোনো অ্যাপ্লিকেশনস নেই। এই ধরনের একটা কোয়েশ্চেন তুমি করেছিলে। তো বিষয়টাকে আমি অ্যানালাইজ করেছিলাম যে এটা একেবারেই হয় না পরিবর্তনটা, অর্থাৎ যিনি বলে গেছেন তার হাত ধরে যে সব পরিবর্তন হবে সেটা কিন্তু নয়। তার কারণ তিনি একটা অভ্যাসের জীবন যাপন করছেন, অভ্যাসবশত একটা জীবন যাপন করছেন। তো সেটার থেকে সে রাতারাতি নিজেকে বের করে নিয়ে আসতে পারবে না, ইটস নট সো ইজি। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো কি যে উনি যেটা বলে গেলেন সেটা হয়তো ফিউচার জেনারেশন সেটা প্র্যাকটিস করে,
এই যে তোমাদের এখানে যে আমি ভিডিওটা দিয়েছি, সেই ফার্স্ট ভিডিও যেটা এখানে গ্রুপে দিয়েছি, সেটা তোমরা দেখো। একটা হচ্ছে ভিডিওটা হচ্ছে বিয়ারের একটা ভিডিও, ভাল্লুকের একটা ভিডিও। তো সেই ভাল্লুকের ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি যে ভাল্লুকটি তার হচ্ছে 3টি বাচ্চাকে বোধহয় সেখানে কিন্তু পাস করার কাজটি করছে রাস্তা দিয়ে। এবার মুখে করে সে পাস করছে, মুখে করে পাস করার চেষ্টা করছে সে। 4টি ভাল্লুক বা বাচ্চা আছে, তো এক এক করে সে তার পাস করার চেষ্টা করছেন। কিন্তু ওখানে একটা জিনিস নোটিস করেছো কি তোমরা সবাই, এটা হয়তো হাহা রিয়াক্ট দিয়েছো, কিন্তু এটা দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কতগুলো গাড়ি সেখানে দেখো দাঁড়িয়ে আছে, সামনের দিকে কতগুলো দাঁড়িয়ে আছে, এবং যিনি ক্যামেরাটি করছেন তিনিও একটা গাড়িতেই বসে আছেন। কিন্তু ভালো করে দেখো, কাঁচের একটা সিম্বল দেখতে পাবে, কাঁচের ভেতর থেকে বসে তিনি ভিডিওটি করেছেন, এটা বোঝা যাচ্ছে। তাহলে পরিষ্কার এখানে বোঝো একটা জিনিস, বার্তাটা বোঝো, যেটা তোমাদের বোঝাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম না যে এতদিন পর্যন্ত শ্যালো ইকোলজিতে আমরা কি করেছি, মানে শ্যালো ইকোলজির আইডিয়াতে আমরা দেখলাম যে সেখানে কি করা হয়, হিউম্যান বিংকেই সেখানে প্রায়োরিটি দেওয়া হয়, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, প্রাইমেসিতে তাকে দেওয়া হয়। কিন্তু আমরা ইয়েতে কি দেখলাম, ডিপ ইকোলজিতে দেখলাম কি যে সমস্ত ক্রিয়েচার্সকে, সমস্ত প্রাণী জগৎকে তো আমরা একই রকমের এখানে কিন্তু মূল্য দিতে দেখলাম, সবাইকে সমানভাবে এখানে ট্রিট করতে দেখলাম। অর্থাৎ থিওরিটিক্যালি এটাই বলতে শুনলাম আমরা, যে সবাই সমান, কারোর মধ্যে এখানে ভেদভাব করা যাবে না। এই আইডিয়াটাই সেখানে তারা ডেভেলপ করেছিল, এস্টাবলিশ করলো, এটা আমরা দেখলাম। তো দেখো এখানে কি হয়েছে, যে এই যে একটি ভাল্লুক, তার কতই বা মূল্য হতে পারে, মানে সাধারণ ভাবে ভাবো যে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার, এতগুলো মানুষের মূল্যবান সময় সেখানে, এবং সেই দেশটাও কিন্তু কোনো গরিব দেশ নয়। রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো, নিশ্চয়ই বন জঙ্গল দেখেই বুঝতে পারছো যে এটা কোনো উন্নত দেশের ছবি, ডেভেলপ কান্ট্রিজের ছবি সেটা। তো সেখানে দেখো একটা ভাল্লুক রাস্তা পার করবে, সেখানে 4টে তার বেবিকে নিয়ে। তো সেই কারণে দেখো এতগুলো গাড়ি সার হয়ে কিন্তু ঠাই দাঁড়িয়ে আছে, এবং যতক্ষণ না উনি পার হচ্ছেন ততক্ষণ সেখানে কিন্তু কেউ মানে পার হওয়ার চেষ্টাও করছেন। রাস্তা কিন্তু ফাঁকা পড়ে আছে, চাইলে পার হতে পারে, কিন্তু পার হচ্ছে না কেউ, সবাই দাঁড়িয়ে আছে ঠাই দিয়ে। তো এটাই প্রমাণ করছে যে মানুষ ধীরে ধীরে, মানুষের মধ্যে এই ধরনের এডুকেশনাল, এই ধরনের এনভায়রনমেন্টাল এডুকেশন তাদের মধ্যে ইম্পোজ হচ্ছে, এই কনসিয়াসনেস গুলো তাদের মধ্যে জেনারেট হচ্ছে, এবং তার অ্যাপ্লিকেশন গুলো এরকম ভাবে দেখা যাচ্ছে যে সামান্য একটা প্রাণী হতে পারে, সেটাকেও কিন্তু মূল্য দেওয়া হচ্ছে। তো এইরকম ভাবে আমরা বুঝতে পারবো কি যে বায়োডাইভার্সিটি যেটা আমাদের আছে, সেই ডাইভার্সিটিকে প্রোটেক্ট করার কথা বলা হচ্ছে। তো এগুলোর জন্য এই সমস্ত আইডিয়া গুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে সেই সমস্ত দেশে। বুঝতেই পারছো যে সেখানেই প্রথমে ক্লাইমেটের ডিজাস্টার হয়েছে, ক্লাইমেটের ক্ষতি করা হয়েছে, যেমন প্যারালালি ক্লাইমেটকে সংশোধন করার মতো, ক্লাইমেটকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ও শুরু হয়েছে, যেটার অ্যাপ্লিকেশন গুলো সবার আগে ডেফিনেটলি সেখানেই দেখা যাবে, নাকি আমাদের দেশে। যদি আমরা কালচারালি এগিয়ে থাকি, হিস্টোরিক্যালি এগিয়ে থাকি, টোটালি ডিফারেন্ট ইস্যু। বাট ওরা আমরা দেখতে পাবো যে ওরা এনভায়রনমেন্টকে ডিগ্রেড নিজেরাই করেছে সবার আগে, এবং আমরা দেখতে পাবো সেই এনভায়রনমেন্টকে এখন নিজেরা আবার পুনরায় আবার সেই একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বা রিকভার করার জন্য তারা নিজেরা কিন্তু আবার কিছুটা কম্প্রোমাইজও করছে। এখানে পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে কি যে আমরা হয়তো যেটা কালচারালি করছি, হিস্টোরিক্যালি করছি, সেটা আমাদেরকে, আমরা যে অবস্থাতে আছি সেই অবস্থাতে, সেটা আমরা কোটিপতি হলেও কোটিপতি, গরিব হলেও গরিব, বাট মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজ গুলো গরিব। তো গরিবের জায়গা থেকেই তারা গরিব, তারা এতটা বেশি হয়তো লিভিং স্ট্যান্ডার্ড ডেভেলপ নয় তাদের, বলতে পারো, বা ইকোনমিক্যাল তাদের হয়তো এতটা বেশি লিবার্টি নেই, এতটা বেশি তাদের হয়তো প্রসপ্যারিটি হয় না, এগুলো হয়তো ঠিক। কিন্তু তারা দেখতে পাবে যে তারপরেও তারা কিন্তু কালচারালি বা হিস্টোরিক্যালি তারা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছে, তাদের কালচারের মধ্যে আছে, মাইথোলজির মধ্যে আছে। অন্যদিকে ওয়েস্টে আমরা দেখতে পাবো কি যে তাদের পার্থক্যটা হচ্ছে এটাই, বা বিশেষত্বটা হচ্ছে এটাই, তারা এনভায়রনমেন্টকে ডিগ্রেড করে অনেকটা এগিয়ে গেছে, গিয়ে আবার কি করছে না, নিজেদের সম্পদটাকে জমা করে নিয়ে অন্য কোনো দেশ থেকে সব লুট টুট করে নিয়ে এসে নিজেদের দেশে এগুলো সব বসিয়ে রেখে, বা সেগুলোকে সেন্টার করে তারা কি করছে, একটা এরকম এনভায়রনমেন্টকে যে এখন সেভ করা দরকার, এই ধরনের আইডিয়া গুলোকে এখন তারা এস্টাবলিশ করার কাজটা করছে। পার্থক্য এটাই যে তাদের কাছে প্রচুর ক্যাপিটাল আছে বলে তারা পারবে এনভায়রনমেন্টকে সেভ করতে, হয়তো অনেকটা তারা সেখানে হয়তো পেনাল্টি ফেস করতে পারবে, বা অনেকটা হয়তো সেখানে টেকনোলজিকে ডেভেলপ করতে পারবে। মানুষকে এই ধরনের হয়তো রাস্তায় 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে সেটাও তাদের লস বলে তাদের বিবেচিত হবে না, তার কারণ সেটা তাদের একেবারে একটা কমন কনসার্ন একটা সকলের। কিন্তু আমরা সেই জিনিসটা থেকে নিজেদের মতো করে পারবো না, তো আমাদের এটা একটা দুর্বলতা। যাই হোক, এটাই একটা বেসিক পার্থক্য, যে তাদের কাছে প্রচুর সম্পদ আছে, সেই সম্পদটা তারা কি করেছে, প্রকৃতিকে লুট করেই, প্রকৃতিকে ডিগ্রেড করেই, নেচারকে ডিগ্রেড করে, ইকোলজিকে ডিগ্রেড করেই, তার ক্ষতি করেই তারা সেটাকে সঞ্চয় করেছে। অন্যদিকে হয়তো আমাদের সেই পজিশনটা নেই, কিন্তু আমরা কালচারালি সেটাকে করি। এটা যেমন সিমিলারিটিস আছে, ডিসিমিলারিটিসটা হতে এটাই, তাদের কাছে প্রচুর সম্পদ আছে, আমাদের কাছে নেই। এই দুটো পার্থক্য এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে। যাই হোক, এগুলো যখন রিসার্চের বিষয়, এগুলো বা যখন কনসেপচুয়াল কোয়েশ্চেন দেবে, তখন এই ধরনের বিষয়গুলো তোমাদের মানে প্রয়োজন আসতে পারে, তো জেনে রাখা ভালো। তো এগুলো একটুখানি মাথায় রেখো।
আচ্ছা, কারা কারা আছো সব আগে বেরিয়ে যাও। কে কে আছো আজকে? ইপসিতা, রুদ্র, একতা, রমেন, শ্রেয়া, ঝুম্পা, দীপিকা, পায়েল, দীপিকা, কুতুবুদ্দিন, শ্রেয়সী, নাজমুল, সোহিনী, শোভন, গঙ্গা, ময়ূরী, ঝিলিক, সাবিতা, দীপান্বিতা, সায়ন্তন আর সঙ্গীতা। আচ্ছা, 14, 15, 16, 17, 18, 19, 20, এখানে কতজন দেখাচ্ছে? 22 জন। বাকিদের কি হয়েছে পরীক্ষা? তো এটা আমরা এখানে দেখতে পেলাম। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, তাহলে তাহলে রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো যে এখানে কিয়োটো প্রোটোকল একটা হয়েছিল, কিয়োটো ডিক্লারেশন যেটাকে আমরা বলে থাকি। তো এটা কত সালে হয়েছিল? এটা আমরা 1997-এ হতে দেখতে পাবো, অর্থাৎ এই ইনিশিয়েটিভটা 1997-এ হয়েছে, ডিক্লারেশনটা নেওয়া হয়েছিল। এটা ইমপ্লিমেন্ট হয়েছে 2005 সালে। কোথায় হয়েছে এবং কত সালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, কত সালে এটা ফোর্স হয়েছে, ঠিক আছে? এন্টার্ড ইনটু ফোর্স যেটাকে বলা ইমপ্লিমেন্ট। তো এটা 2005 সালে হয়েছে। এটা জেনারেল পেপারের জন্যও জিজ্ঞেস করে, এটা কিন্তু সাবজেক্ট পেপারের জন্যও জিজ্ঞেস করে। তো দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। অলরেডি এটা জিজ্ঞেস করেছে, ভালো করে মাথায় রাখবে। কিয়োটো প্রোটোকল ছিল একটা, শব্দগুলোকে দিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে প্রথম কোন ট্রিটি যেটা লিগালি বাইন্ডিং ছিল। এর আগে হয়েছে কিন্তু সেগুলো লিগালি বাইন্ডিং ছিল না, সেগুলো ভলেন্টারি ছিল। কিন্তু এটা তোমাকে মানতেই হবে, একবারে আইন দ্বারা এটা একবারে তৈরি করা হয়েছে যে যদি না মানো শাসানো হবে। টার্গেটটা কি ছিল? টার্গেটটা ছিল গ্রিন হাউস এমিশনস, যেটা হচ্ছে সেই এমিশনস গুলোকে এখানে রিডিউস করা। দেখো শব্দটি বলেছে রিডিউস, ঠিক আছে? রিডিউস, ভালো করে শব্দগুলোর দিকে ধ্যান দেবে। গ্রিন হাউস গ্যাসকে এখানে, গ্রিন হাউস এমিশন যেটা হচ্ছে সেটাকে রিডিউস করা, এটা হচ্ছে টার্গেট। এটা কখন কিভাবে হচ্ছে? ইউনেস্কো কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা বলি ইউএনএফসিসিসি, ঠিক আছে? যার গুরুত্বপূর্ণ একটা লেটেস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 21তম যেটা হয়েছে প্যারিসে, যেটা হয়েছে। তো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ যে আমরা দেখতে পাবো কি এটা 1900, সেটাই আলটিমেটলি এই কিয়োটো প্রোটোকল। তো যাই হোক, এখানে 6টা এখানে গ্রিন হাউস গ্যাসকে এখানে রিডিউস করার টার্গেট নেওয়া হয়েছিল। 6টা গ্রিন হাউস গ্যাসকে, কি কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন আর পার ফ্লুরোকার্বন, আর হচ্ছে কি সালফার হেক্সা ফ্লোরাইড। এই 6টা নাম এখানে ভালো করে মনে রাখবে। এই 6টার উপর এই গ্যাসগুলোকে কমানোর কিন্তু টার্গেট নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা আমাদের একটা টার্গেট যেটা 2005 সালে এসে ফাইনালি ইমপ্লিমেন্ট হয়েছে, ঠিক আছে? মাথায় রাখবেন। জয়েন করলো এখন 15। ওকে, চলো। তারপরে দেখো এখানে কি বলেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। এটা হচ্ছে স্লেটে এসেছে, মার্চেই দেখো এসেছে। তো এটা অলরেডি বোধহয় আমরা আলোচনা করেছি, আরেকবার এখানে করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো এখানে বলছে দ্য ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য জেনারেল ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল জেনারেল অ্যাসেম্বলিতে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ সভাতে, জাতিপুঞ্জের সাধারণ সভাতে 1982 সালে তারা একটা পদক্ষেপ নিয়েছিল। আমি দেখতে পাবো এখানে বলছে দ্য বুডল্যান্ড কমিশন সাবমিটেড ইজ রিপোর্ট ইন 1987। হ্যাঁ, এই কমিশনই আলটিমেটলি কি করলো? বুডল্যান্ড কমিশন এস্টাবলিশ করলো। সেই সময় যিনি চেয়ারম্যান ছিলেন, ওই প্রেসিডেন্ট যিনি ছিলেন, ঠিক আছে, তিনি হচ্ছেন এই জেভিয়ার প্যারেস দ্য কুয়েলার। জেভিয়ার প্যারেস দ্য কুয়েলার সেই সময় কিন্তু জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট না, জেনারেল সেক্রেটারি সেই সময় ইউনাইটেড নেশনস ছিলেন। তিনি সেই সময় এই যে হার্ম এটা ব্রুনল্যান্ড, এনাকে কিন্তু সেই সময় কি করেছিলেন, যিনি সেই সময় নরওয়ের প্রাইম মিনিস্টার ছিলেন। ইনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সায়েন্স এবং পাবলিক হেলথের মতো বিষয়গুলোতে তিনি ভীষণ পারদর্শী ছিলেন, খুব এক্সপার্ট মানুষ ছিলেন। তো স্বাভাবিকভাবেই ওনাকে এখানে কি করা হয়, এই কমিশনের চেয়ারিতে এই রিপোর্ট তৈরি করা হয়। আলটিমেটলি এই রিপোর্ট এনভায়রনমেন্টকে কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে সেখানে কিন্তু একটা পরামর্শ দিয়েছিল। তারপরে কি বলছে, দ্য বুডল্যান্ড কমিশন পরীক্ষা অলরেডি এসেছে, আওয়ার কমন ফিউচার বলে এটা কিন্তু জিজ্ঞেস করে। এটা শুধু স্লেটে নয়, এটা নেটেও বা কোথাও আমাদের ওয়েস্ট বেঙ্গল এটাও বোধহয় এসেছে। সো এটা ভালো করে মাথায় রাখবে, আওয়ার কমন ফিউচার এই টাইটেলটি হচ্ছে বুডল্যান্ড যে কমিশনের রিপোর্ট, সেই কমিশনের রিপোর্টটির নাম হচ্ছে সেটা। তো এটা ইউকে হবে না, এখানে এটাই ভুল, ইউকে হবে না, এটা হবে নরওয়ে। কি দেখলে? নরওয়ে, ঠিক আছে? নরওয়ে দেখলে এখানে, এই যে দেখো নরওয়ে। তো নরওয়ের প্রাইম মিনিস্টার ছিলেন তিনি, ইউকে নয়।
এটা একটু দেখে নিন। তারপরে দেখো এখানে স্লেটে 2017 এটা মার্চে 2024 সালে এসেছে, কোয়েশ্চেনটা কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং টার্মস অফ utmost ইম্পর্টেন্ট is the dynamics of resource management was point in the Woodland Commission's report. তো এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা যেটা তোমাদের গতকালও বলেছিলাম যে বর্তমান প্রজন্মের জন্য কোন রকমের কম্প্রোমাইজ না করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ফিউচার জেনারেশনের জন্য কোন রকমের কম্প্রোমাইজ না করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আইডিয়া, তো তিনি এই উডল্যান্ড কমিশনের রিপোর্টে এই সমস্ত একটা আইডিয়ার উপর জোর দেওয়া হয়েছিল যে আমাদের ডেভেলপমেন্ট এই রকম ভাবে ভাবতে হবে যাতে করে কি হয়, এনভায়রনমেন্টের উপর যে সেই ইম্প্যাক্টটা পড়ে সেই ইম্প্যাক্টটাকে কমানো যায়। ঠিক আছে, এনভায়রনমেন্টের উপরে যে ইম্প্যাক্ট পড়ছে সেই ইম্প্যাক্টটাকে কমানো যায়, তার লিমিট করা যায়। এখানে আমরা দেখতে পাবো কি বলছি, লিভিং উইথিন এনভায়রনমেন্টাল লিমিট, ensuring a strong, healthy and personal well-being, social cohesion and inclusion, creating equal opportunity, যে সকলের জন্য সমান সুযোগ সুবিধা তৈরি করতে হবে। পরিবেশে যতটা তার ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে থেকেই তাকে কিন্তু এনজয় করতে হবে। যেমন জোর জবরদস্তি করা যাবে না যে সেখানে তুমি কি করবে, ওই যেমন হচ্ছে দেখা গেল যে পরিবেশ ওখানে ওই রকম পজিশনেই আছে যে সেখানে দেখা গেল যে তোমার 1.5 বছর ধরে পানি হবে না, জল হবে না, বৃষ্টি হবে না, কিন্তু জোরপূর্বক ওখানে বৃষ্টি নামানোর প্রয়োজন নেই। যদি তুমি জোরপূর্বক বৃষ্টি নামিয়েছো তাহলে হয়তো দেখা যাবে যে আগামী দিনে একটা বড় ক্রাইসিস তৈরি হতে পারে, যেটা হয়তো এখন সায়েন্স এন্ড টেকনোলজি বলে উঠতে পারেনি, বুঝে উঠতে পারেনি, কারণ ওইদিকে কারণ আগে কখনো তারা বৃষ্টি নামায়নি, তো কাজে সরাসরি তার ইম্প্যাক্টটা ফেস করেনি। তো হতে পারে কি এই কারণে যে তোমাকে পুরো রিসার্চ করে এটা করতে হবে, বা না করাই ভালো, অত দূর রিসার্চ না করাই ভালো। এখানে সহজ হিসাবটা হচ্ছে এখানে যে এনভায়রনমেন্ট যেভাবে হয় সমস্ত কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে হবে, অর্থাৎ এনভায়রনমেন্টের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার মধ্যেই আমাদেরকে জীবনযাপন করতে হবে, আমাদের প্রয়োজনীয়তাগুলোকে মেটাতে হবে। কিন্তু এনভায়রনমেন্টকে যদি জোরপূর্বক আমরা এখানে শোষণ করে করি, এনভায়রনমেন্ট কিন্তু রিভেন্স কিন্তু নেবেই, অলরেডি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ওটাই এখানে বোঝানো হচ্ছে যে এনভায়রনমেন্টের যে লিমিট আছে, তার যে সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকেই তাকে কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটাই এখানে বলা হচ্ছে। এনশিওরিং আ স্ট্রং, হেলদি অ্যান্ড জাস্ট সোসাইটি, যে সমাজটা যেটা আমাদের সমাজে যেটা আছে সেই সমাজে আমরা ন্যায়পূর্ণ সমাজ আমরা বিশেষ করে দেখতে পাই না। এখনো আমরা দেখবে যে সমাজে আমাদের দেখবে কিছু মানুষ তাদের কাছে প্রচুর সম্পত্তি, জাস্ট তারা সংখ্যায় খুবই অল্প। দেখতে পাচ্ছ সংখ্যাটা, যে এর আগের দিন ইকোনমিক রিপোর্ট গুলো তোমাদের বলছিলাম, এর আগের ক্লাসগুলোতে ইকোনমিক রিপোর্ট গুলো বারবার সেটাই বলছে যে যত বেশি করে প্রাইভেটাইজেশন হচ্ছে, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন হচ্ছে, তত বেশি করে আমাদের দেশে কি হচ্ছে না, সম্পত্তি কিছু মুষ্টিমেয় মানুষ, কিছু অল্প সংখ্যক মানুষের হাতে গিয়ে কিন্তু সেন্টার হয়ে যাচ্ছে। এই কথাগুলো তারা বলছে। তো এটাই সোসাইটিটা চালা আলটিমেটলি কিন্তু জাস্ট সোসাইটি ডেভেলপ হচ্ছে না, সোসাইটি তার মানে কিন্তু ইনজাস্ট সোসাইটির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ একটা অন্যায়পূর্ণ সমাজ কিন্তু ধীরে 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 প্রতিষ্ঠিত হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে এগুলো করতে হবে, জাস্ট সোসাইটি এস্টাবলিশ করতে হবে, একটা হেলদি একটা ব্যবস্থা সেখানে এস্টাবলিশ করতে হবে, স্ট্রং একটা ব্যবস্থা এস্টাবলিশ করতে হবে অর্থাৎ সমাজের মধ্যে, যাতে করে কি হয়, যাতে করে কিছু মুষ্টিমেয় মানুষের আকাশ পাতাল ইচ্ছে পূরণ করতে গিয়ে যেভাবে তারা পরিবেশের ক্ষতি করে সেটা যেন না হয়। বা অন্যদিকে কিছু পরিমাণ মানুষ তারা খেতেই পারছে না দেখে কি হয়, তারা জোরপূর্বক তখন কি করে না, পরিবেশের উপরে তখন তারা কিন্তু ওই কুঠারাঘাত করে এক প্রকার, এটা যেন না হয়। অর্থাৎ আমাদের দেশে যে আমাদের খাদ্যের অভাব আছে তা কিন্তু নয়, আমাদের দেশে খাদ্যের কোন রকম ভাবে আমাদের অভাব নেই, আমাদের দেশে যা সম্পদ আছে সম্পদের কোনো অভাব নেই। যে 140 কোটি মানুষ আছে আমাদের, তাদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে সম্পদ আছে, কিন্তু তারপরেও কিছু মানুষ এখানে না খেয়ে আছে কেন, কিছু মানুষ রাস্তায় শুয়ে আছে কেন, কিছু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কেন, কিছু মানুষ সেখানে অপুষ্টিতে ভুগছে কেন, কিছু মানুষ সেখানে তারা বিনা শিক্ষায় থাকছে কেন, তার অন্যতম কারণ হচ্ছে ডিস্ট্রিবিউশনের একটা গন্ডগোল আছে, ডিস্ট্রিবিউশনস অফ দ্য ওয়েলথ। জন রলস পড়ালাম তোমাদের, সেখানে এই সমস্ত আইডিয়া গুলো বলেছি, অমর্ত্য সেনেরও কথা সেখানে আলোচনা হয়েছে। ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথের একটা গন্ডগোল আছে, ঠিক আছে। তো যেটা ডেভিড ইস্টনের অ্যাকুমুলেশন তো ভ্যালু সিস্টেমের মধ্যে দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এই ডিস্ট্রিবিউশনসটা এখানে প্রপার নয় বলে, পলিসি গুলো প্রপার নয় বলে, সোসাইটাল পলিসি সেখানে লিমিটেশনসটা আছে বলে আমরা দেখতে পাবো কি, বা এগুলো সোসাইটাল পলিসিস গুলোকে স্ট্রংলি আমরা দেখতে পারি না বলে আলটিমেটলি কি হয়, যারা নেই, যাদের কাছে নেই তারা কি করে, তারা ওই বড় লোকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা কর্ষণ করার চেষ্টা করে। ওই ল্যান্ডটি হয়তো তার ক্ষমতা দেওয়ার ক্ষমতা আছে, হয়তো দেখা গেল যে সে হয়তো 100 কিলো হয়তো ধান দেওয়ার ক্ষমতা আছে,
কিন্তু ওই ল্যান্ডটিকে এমন রকম ভাবে তার উপর কুঠারাঘাত করা হয় যে পেস্টিসাইড সেখানে ব্যবহার করা হয়। তো সেই পেস্টিসাইড ব্যবহার করে আমরা দেখতে পাবো যে সেখানে 100 থেকে 150 করার চেষ্টা হয়। বারবার সেখানে এখানে রাসায়নিক সার ব্যবহার করে তার তার যে কিন্তু উৎকর্ষ যোগ্যতা, তার যে সেখানে জীবন ধারণের নতুন করে যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কিন্তু নষ্ট করে দেওয়া হয়। আলটিমেটলি, এবং এটা এক প্রকার ওই ক্যাপিটালিস্ট মানসিকতা থেকেই আসছে। ক্যাপিটালিস্টরা তাদের নিজেদের যে আকাশ পাতাল সম্পত্তি সেটা থেকে তারা একেবারেই হ্যাপি নয়। তারা আরো চাই মানসিকতা থেকে কি করেছে না, আলটিমেটলি এই ধরনের একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে। তো ক্যাপিটালিস্ট সিস্টেমে এর জন্য কিন্তু ভীষণভাবে দায়ী। তো যাই হোক, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। মিটিং দ্য নিডস অফ দ্য পিপল, মানুষের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে পূরণ করতে হবে। তো এই সমস্ত কথাগুলো সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে, এগুলো দেখে নিও। ইনক্লুশনের কথা বলা হয়েছে। ইনক্লুশন মানে দেখবে যে অনেকে দেখবে ডেভেলপমেন্ট থেকে বাইরে বেরিয়ে আছে, তারা ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে আছে, নেই ডেভেলপমেন্টের সুযোগ সুবিধাই তারা পায় না। যেমন বললাম যে এসসি এসটি ওবিসি মাইনরিটি মহিলা, তারপরে এথনিসিটি, এই ধরনের বিভিন্ন সেকশন গুলোকে তোমরা দেখবে তারা কিন্তু ইনক্লুশনে নেই, তারা এক্সক্লুডেড হয়ে গেছে। বা অনেক সময় সরকার কোনো পলিসি যখন নেয়, প্রকল্প যখন নেয়, তখন যেগুলো ভালনারেবল সেকশন আছে তারাই সব থেকে কিন্তু এই নেগেটিভ কনসিকুয়েন্স গুলো ফেস করে। যেমন সরকার যদি আজকে ড্যাম বানায়, তাহলে তোমরা জানবে সেই ড্যাম বানাবে তো আর শহরে বানাবে না, সেই ড্যাম গিয়ে কোথাও একটা কিন্তু দূরে বানাবে। এবারে দূরে বানাবে মানে আশেপাশে যতগুলো গ্রাম আছে, 50-30টা 50টা 60টা যে গ্রাম আছে, সেগুলো সব হয়তো জলের তলায় চলে যেতে পারে। এই ভয়ে সেখান থেকে কিন্তু ডিসপ্লেস করে দেওয়া হয়। এবার ডিসপ্লেস যখন করে দেওয়া হচ্ছে, তখন তাদের জীবন জীবিকা সেখান থেকে নষ্ট হয়। তো ফলে কি হচ্ছে, তারা তাদের নিজেদের যে বেসিক রাইটস গুলো আছে সেখান থেকে তারা এক্সক্লুড হয়ে পড়ছে, তাদের ইনক্লুশন আর নতুন করে হয় না। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো কি, যেগুলো যাতে না হয়, এই সমস্ত কথাগুলোই এখানে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এগুলো মাথায় রেখে 4 নম্বর কোয়েশ্চেন চলে আসে। 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? The following is the new political ideology based on the position that the new human world is worthy of moral consideration and that this should be taken into account in social, economic and political system. কি বলছে? The following is the new political ideology, একটা নতুন রাজনৈতিক ধারণা। এই চারটের মধ্যে যে কোনো একটা নতুন রাজনৈতিক একটা আদর্শ। কি বলছে এটা? কার উপর নির্ভর করে? বেসড অন দা পজিশন। কিসের বেসড অন দা পজিশন? কিসের পজিশন? দ্যাট নন হিউম্যান ওয়ার্ল্ড ইজ ওর্থি অফ মোরাল কনসিডারেশন। অর্থাৎ নৈতিকতার বিবেচনায় আমরা দেখতে পাবো নন হিউম্যান ওয়ার্ল্ড যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ মানুষের বাইরেও যে সমস্ত জীব জগৎ আছে, যে প্রাণীকুল আছে, তারা এখানে খুব গুরুত্বপূর্ণ, তারা এখানে খুবই কিন্তু মূল্যবান। অর্থী বলেছে, দেখো মূল্যবান, অর্থাৎ মানুষের পাশাপাশি অন্যান্য সমস্ত জীবকে এখানে কিন্তু মূল্য দেওয়া হয়েছে, প্রাণী জগৎকে এখানে কিন্তু মূল্য দেওয়া হয়েছে। তো ওটাই বলা হয়েছে যে নতুন একটা আইডিওলজি চারটের মধ্যে একটা, যারা কিন্তু এই নন হিউম্যান ওয়ার্ল্ডকে ভীষণ তারা কিন্তু মূল্যবান বলে মনে করে, সেটা কোনটা? তারপরে সেন্টেন্স কি বলেছে? তারপরে পার্টে বলে কি বলেছে? সেন্টেন্সটা বলেছে এন্ড দ্যাট দিস শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট ইন সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল সিস্টেম। যে এটা কি করা উচিত? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে এটাকে কিন্তু বিবেচনা করা উচিত এক প্রকার। কেন? তার কারণ সমাজ ব্যবস্থা যেদিকে যাচ্ছে, সমাজে যে বললাম যে সমাজ হচ্ছে কি হচ্ছে যে জাস্টিস নেই, ইনজাস্টিসে আবার মানে যত দিন যাচ্ছে তত ইনজাস্টিস বেশি করে বাড়ছে। সম্পদ একটা জায়গায় গিয়ে সেন্টার হচ্ছে, কিছু অল্প কিছু মানুষের হাতে সম্পদ থাকছে, বেশিরভাগ মানুষ সম্পদ থেকে বিচ্যুত হচ্ছে। তাহলে সমাজ ব্যবস্থায় প্রচুর পরিমাণে মানুষ যারা ভালনারেবল সেকশন, তারা আরো ভালনারেবিলিটির দিকে চলে যাচ্ছে। রাজনৈতিক ব্যবস্থায় সেখানে কি হচ্ছে না, ওই রাজনীতিটা কাজ করে, ফাংশন করে যারা শুধুমাত্র দেখতে পাবো যারা কোটিপতি, যারা ওই পলিটিক্যাল পার্টিস গুলোকে ফান্ড দিতে পারবে, তাদের হয়ে পলিটিক্যাল সিস্টেম কিন্তু কাজ করে, তাদের মতো করে পলিসি ফর্মুলেশন হয়। কিন্তু বড় একটা পপুলেশন, তাদের জন্য কিন্তু এখানে পলিটিক্যাল সিস্টেম ফাংশন করে না। তো এই সমস্ত বিষয়গুলোকে এই কারণে বলা হচ্ছে যে সংশোধন করতে হবে বা এগুলোকে বিবেচনায় নিতে হবে, যে সমাজ যেভাবে ফাংশন করছে বা সমাজের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটিকে বদলাতে হবে। ইকোনমিক যে ফাংশন বা তার যে স্ট্রাকচার বর্তমানে, সেটাকে বদলাতে হবে। এবং রাজনৈতিক যে ব্যবস্থা, তার যে ফাংশন, সেগুলোকে বদলাতে হবে। এগুলো বদলানোর কথা বলে, এটা একমাত্র আমরা দেখতে পাবো ইকোলজিজম, পরিবেশবাদ, এটাই কিন্তু বলার চেষ্টা করে। প্রকৃতিবাদী তত্ত্বটা এটাই কিন্তু বলার চেষ্টা করে। তার কারণ পরিবেশ কারোর সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে না, তাই সে বলে যেহেতু আমি আচরণ করি না, তাহলে তোমারও করাটা উচিত নয়, তোমাকেও কিন্তু ইকুয়াল করতে হবে। কিন্তু এগুলোর মধ্যে ইকুয়ালিটি নেই দেখে, এগুলোর মধ্যে সকলের ইনক্লুশন নেই দেখে আলটিমেটলি দেখা যায় কি, একটা পরিবেশের উপরে একটা কিন্তু বড় প্রেশার এসে পড়ে। মানুষ পরিবেশটাকে সেখান থেকে বারে কিন্তু ঠোকর দেওয়ার চেষ্টা করে, ওকে ধ্বংস করার চেষ্টা করে, দুর্বল করার চেষ্টা করে। তো এটা যেন না হয়, ওই কথাগুলোই এখানে কিন্তু বলা হচ্ছে। চলে আসে তারপরের প্রশ্ন, 5 নম্বরে কি বলছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক সাইলেন্ট স্প্রিং? গতকাল তোমাদের বলছিলাম
র্যাচেল কার্সন থিঙ্কার হিসেবে তোমাদের বলছিলাম, সেখানে ছিল। র্যাচেল কার্সনের কথা বলেছিলাম, 1962-তে বইটা পাবলিশ হয়েছিল। মাথায় রেখো এই বইটাতে আমরা কি পাবো, যে এখানে ওই যে বলেছিলাম পেস্টিসাইড, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় পেস্টিসাইড যেটা ব্যবহার করা হয়েছিল, সেই পেস্টিসাইডের ফলে যেখানে যে ধরনের বড় ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে কি হচ্ছে, ল্যান্ডের উপরে প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা, জমি অরণ্যের উপর প্রচুর পরিমাণে জঙ্গলের উপর প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা, যাতে করে কি হয় না, যুদ্ধ করাটা খুব ইজি হয়ে যায়, বা একটা শত্রু দেশকে ধ্বংস করাটা যাতে ইজি হয়ে যায়। তো এই বলো কি বলছো? স্যার এটা বলেছিলেন, তার সাথে তো এটাও হবে যারা মানে যেসব প্রাণী একদম অবলুপ্ত হয়ে যাচ্ছে, বা মানে যেটা রেড লিস্টে মানে ধরা পড়েছে যে যেগুলো প্রাণী একবারেই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, সেগুলোর কথাও তো রিচার্ড কার্সন উল্লেখ করেছিলেন তার সাইলেন্স। র্যাচেল কার্সন বেসিক্যালি তার এক বন্ধু, তিনি কি করেছিলেন গল্পটা বলছি। তার এক বন্ধু তাকে একটা লেটার লিখেছিলেন যে তাদের এখানে প্রচুর পরিমাণে পাখি মারা যাচ্ছে, হঠাৎ হঠাৎ পাখি মারা যাচ্ছে। তো তিনি সেটা তার একটা লেটার লিখেছিলেন তার বন্ধুকে, র্যাচেল কার্সনকে। র্যাচেল কার্সন সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে উনি এটা নিয়ে একটুখানি গবেষণা করতে শুরু করে দেন যে কত রকমের পশু পাখি মারা যাচ্ছে, তো তারা এবং কি কারণে মারা যাচ্ছে। তখন দেখতে পাওয়া যায় যে প্রচুর পরিমাণে কি হচ্ছে, পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে দেখে জমির উপর। তো সেই কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। তো এই এবং এর ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা নষ্ট হচ্ছে। তো এই নিয়ে গবেষণা পরবর্তীকালে আরো বড় লেভেলে করেছে, 4 বছর ধরে তিনি গবেষণা করেছেন। করে তখন তিনি গভর্নমেন্ট অফ ওই ইউএসএ তখন তিনি সাজেস্ট করলেন যে এগুলোকে বন্ধ করা দরকার। এবং সেই সময় কেমিক্যাল যারা ব্যবহার করে ডেভেলপমেন্টের কথা বলতেন, সেই সমস্ত কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গুলো তারা এনার বিপক্ষে চলে গেছিলেন। বাট তারপর আমরা দেখতে পাবো পরবর্তীকালে ডেভেলপমেন্ট কমিশন তাদের দেশে যেটা আছে সেটা কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছে যে হ্যাঁ এগুলোকে বন্ধ করা যে উচিত, সেগুলো তারা এই ইনিশিয়েটিভ গুলো তারা নিয়েছে। এবং এখনো তোমরা দেখবে যে পেস্টিসাইড ব্যবহার করে যদি তুমি কোনো ফসল উৎপাদন করেছো, যদি প্রডিউস করেছো কোনো ক্রপস, তাহলে সেই ক্রপসটা কিন্তু তারা একসেপ্ট করে না। তুমি যে কোনো দেশে যখনই দেখবে, যখন জাহাজে করে মাল নিয়ে যাওয়া হয়, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিজ গুলিতে, কারণ সেখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ানসরা থাকে, প্রচুর পরিমাণে ক্রপস এখান থেকে সেখানে যায়, যেমন কাঁচা সবজি দেখবে প্রচুর পরিমাণে যায়। তো সেগুলো বেগুন টেগুন জাতীয় জিনিসগুলো প্রচুর যায় সেখানে। তো সেগুলো যখন নিয়ে যাওয়া হয় তখন দেখবে সেখানে ওই এয়ারপোর্ট বন্দরেই যেগুলোকে চেক করা হয়, চেক করে দেখা হয় যে সেটার পরিমাণে, সেটার ভেতরে কতটা পরিমাণে সেখানে পেস্টিসাইডস ব্যবহার করা হয়েছে। যদি সেখানে একটা নির্দিষ্ট লিমিটের বাইরে যদি চলে যায় তাহলে সেটাকে তারা বাতিল করে দেয়। তো আমরা দেখতে পাবো তারা অ্যাকসেপ্ট করে না সেগুলো, তারা চেক করে করে সেই জিনিসগুলো নিজেদের দেশে ঢুকতে দেয়। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো যে তারা কিন্তু করেছে। তো প্রচুর পরিমাণে তোমরা দেখবে, এগুলো খবরের কাগজে আসে না, তার নইলে এগুলো বড় বড় ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যাবে। তো প্রচুর পরিমাণে তোমরা দেখবে যে তখন ওই সব পেস্টিসাইড ব্যবহার করা মালগুলো যেগুলো রিজেক্ট হলো, তখন সেগুলো লোকাল মার্কেটে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় সস্তায়। আর আমরা গিয়ে তখন সস্তায় কিনে সেগুলো নিয়ে আসি, আর বেশ মজায় মজায় এগুলো আমরা সস্তায় পেয়েছি বলে আনন্দে খেতে শুরু করে দিই। তো এগুলো তোমরা দেখবে ডেভেলপ কান্ট্রিজ গুলো ইনিশিয়েটিভ গুলো কিন্তু সেখানে নিয়েছে, তাই তো দিলীপ? হ্যাঁ স্যার, এটা শুনেছিলাম। তারপরে দেখো এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অথার্স গেভ দ্য কনসেপ্ট অফ ট্র্যাজেডি অফ দ্য কমন্স। গতকাল তোমাদের বলছিলাম ট্র্যাজেডি অফ দ্য কমন্সের আইডিয়াটা, যে প্রত্যেকে যেভাবে আমরা পরিবেশকে ক্ষতি করছি সেটা আলটিমেটলি আমাদের সকলকে কিন্তু তার নেগেটিভ কনসিকুয়েন্স ভোগ করতে হবে। তো গ্যারেট হার্ডিন এই কথাটি বলেছিলেন, তোমরা জানো। তিনি একটি জার্নালে, তার সায়েন্স জার্নালে তার একটা লেখা বের করেছিলেন 1968-এ। সেখানে তিনি এই নামে একটা পেপার পাবলিশ করেছিলেন, দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স। সেখানে তিনি এই বিষয়গুলোকে তুলে ধরেছিলেন যে যেভাবে এখানে কি হচ্ছে, যেভাবে এখানে আমরা ওই নিজেদের সেলফ ইন্টারেস্টটাকে পূরণ করার চেষ্টা করছি এবং আর কি ডিপ্লিট করার চেষ্টা করছে শেয়ার রিসোর্স গুলোকে, আলটিমেটলি সেগুলো কি করছে, আমাদের কালেকটিভ রুইনকে ডেকে নিয়ে আসছে, তার যৌথ একটা কিন্তু ধ্বংস ডেকে নিয়ে আসছে, সকলেরই আমাদের ক্ষতি করবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তিনি এই ভবিষ্যৎ এই ধরনের একটা সাবধানতা আমাদের, বা একটা একটা বলতে পারো যে তিনি একটা কি বলবো যে একটা তিনি অভয়বাণী আমাদেরকে শুনিয়েছেন। 7 নম্বর কোয়েশ্চেন চলে আসে, কি বলছে, রিফর্মিস্ট ইকোলজি ইজ অলসো নোন অ্যাজ। তো এটা হবে কি, হিউম্যানিস্ট অর শ্যালো ইকোলজি। কেন? তার কারণ শ্যালোতে আমরা কি দেখলাম না, ইকোলজিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু প্রাইমেসিটা দেওয়া হয় না। ইকোলজিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু প্রাইমেসিটা দেওয়া হয় না। প্রাইমেসি কাকে দেওয়া হয়? হিউম্যান বিং কে প্রাইমেসি দেওয়া হয়। হিউম্যান বিং কে প্রাইমেসি দেওয়া হয়, ইকোলজিকে সেকেন্ডারি রোল দেওয়া হয়, সেকেন্ড পজিশনে রাখা হয় বলতে পারো। প্রাইমেসি দেওয়া হয় না, সেকেন্ড পজিশনে রাখা হয়। তো এখানে আমরা ওটাই দেখতে পাবো কি, যে রিফর্মিস্ট ইকোলজি কি করার চেষ্টা করে, তারা হচ্ছে হিউম্যানিস্ট একটা আইডিয়াকে এস্টাবলিশ করার চেষ্টা করে, অর্থাৎ মানবিকতাকেই সামনে রাখে, মানুষকেই সামনে রাখে, এবং কোন রকম ভাবে তারা কিন্তু পরিবেশকে সামনে রাখে না, বা মানুষের সঙ্গে পরিবেশের অন্যান্য জীব জন্তুকে যে ইকুয়ালি ট্রিট করে তা কিন্তু করে না। তো
তো যখনই এখানে রিফর্মিস্ট ইকোলজি আসবে তখনই শ্যালো হবে, তার কারণ তারা মানুষকেই সামনে রাখে, মানুষকে সামনে রেখেই তারা পরিবেশকে ব্যবহার হওয়া দরকার সেই কথাটি বলে। তবে অবশ্যই তারা পরিবেশের ক্ষতিটাকে কম করার কথা বলে, কিন্তু কোনো রকম ভাবে তারা মানুষের নিডের সাথে কোনো কম্প্রোমাইজ করার কথা বলে না। তো ফলে এটা আমরা রিফর্মিস্ট ইকোলজির একটা আইডিয়া পাবো। আর ডিপটা তো আমরা জানি সেখানে আরো গভীরে গিয়ে সেখানে সমস্ত কিছুকে ছুড়ে ফেলে দিয়ে, মানে মানুষের সমস্ত নির্জুলকে ছুড়ে ফেলে দিয়ে এক প্রকার তারা কি করে না, সমস্ত প্রাণীকে একই ক্যাটাগরিতে বসিয়ে তারা কিন্তু ট্রিট করার কথা বলে। তো সেটা হবে ডিপ ইকোলজির ধারণা। তো এগুলো এখানে দেখে নিয়ে ওগুলো এখানে বলেছে। তো এখানে শ্যালো ইকোলজিতে আমরা যেগুলো দেখতে পাবো অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম। অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম মানে হচ্ছে মানে মানবিকতাটাকেই সামনে রাখা, মনুষ্যত্ব এগুলোকে, মানুষের আইডিয়াটাকেই সামনে রাখা। টেকনোলজিক্যাল এন্ড রেগুলেটরি সলিউশনস এগুলোকে সামনে, এগুলো সব বলেছি তোমাদের গতকাল, এগুলো দেখে নিও। তারপরে যে কতগুলো লিমিটেশনস আছে ওগুলো একটু আমি বলে দিয়েছি, এগুলো একটু দেখে নিও। তারপরে দেখো এখানে 8 নম্বরে কি বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ দ্য সেন্ট্রাল থিম অফ গ্রিন আইডিওলজি। গ্রিন আইডিওলজি যেটা পার্ট নয় সেটা হচ্ছে, গ্রিন আইডিওলজি মানে হচ্ছে ওই এক প্রকার, এখন নতুন বইটাতে দেখতে পাচ্ছ যে গ্রিন আইডিওলজি নাম দিয়েছে, নতুন লেটেস্ট ভার্সনটাতে নাম দিয়েছে গ্রিন আইডিওলজি। আর পুরোনো ভার্সনের এই বইটাতে নাম ছিল কি, নামটা ছিল ইকোলজিজম, তাই তো? তো যাই হোক, এই কারণে এটা গ্রিন আইডিওলজি নাম দিয়েছে। এবং লেটেস্ট কোয়েশ্চেন দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই, লেটেস্ট কোয়েশ্চেন লেটেস্ট বইকেই ফলো করেছে। 2023 সালের এটা CUET-PG তে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে হোলিজমের কথা বলে তারা গ্রিন আইডিওলজি, হোলিজমের কথা বলে, ইকোলজির কথা বলে, সাস্টেনেবিলিটির কথা বলে, ট্র্যাজেডি অফ দ্য কমন্স এর কথা বলে, এই সমস্ত বিষয়গুলো তারা বলে। কিন্তু ফ্রম বিং টু হ্যাভিং এই ধরনের আইডিয়া আমরা কোথাও পাই না। ফ্রম বিং টু হ্যাভিং, হ্যাভিং টু বিং, এটা আমরা পাবো না। দেখো তারপর 22 নম্বরে কি, এই পরের নাম্বার 9 নম্বরে কি বলেছে দেখো। 9 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রিগার্ড টু ইকোলজিজম। এটা বলছে কি, ইট রেইজেস দ্য কোয়েশ্চেনস অফ মোরাল অব্লিগেশনস টুয়ার্ড ফিউচার জেনারেশনস। ট্রু বলেছে, আগে এই সমস্ত শব্দগুলোকে আন্ডারলাইন করে নেবে, কারণ এগুলোতে কনফিউশনসটা হয়। কারণ খুবই দেখো পড়লে মনে হবে সবই সিমিলার। তো এখানে বলেছে যখন ইকোলজিজম, তখন দেখো ইন জেনারেল একটা আইডিয়া বলেছে, তার মানে এখানে কোনো শ্যালো বলেনি, ডিপও বলেনি। তাহলে এবারে দেখো যেটা খুব ক্লোজলি হবে, যেটা ডিপের দিকে অত্যধিক বেশি থাকবে, সেটাকে আমাকে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরতে হবে। তাহলে ডিপের দিকে দেখি কোনটা আছে অত্যধিক বেশি। কি বলছে এখানে, প্রথম অপশন বলছে, ইট রিগার্ডস নেচার অ্যাজ আ ভ্যালুয়েবল ইকোনমিক সোর্স। না, ইকোলজি তো নেচারকে ভ্যালুয়েবল সোর্স হিসেবে ধরে না। এরা বলে যে ইকোনমিক সোর্স, এরা কারা বলে, যারা রিফর্মিস্ট, যারা লিবারেলসরা, যারা ক্যাপিটালিস্টরা, তারা এখানে ইকোনমিকে, পরিবেশকে ইকোনমিক সোর্স হিসেবে দেখে। যে সম্পত্তি বৃদ্ধি করো পরিবেশ থেকে। মনে করে দেখো জন লকের কথা কি বলেছিলেন, যে এক ফালি ল্যান্ড মানুষ সেখানে ঘিরে নিয়ে, রুশো বলেছিলেন এই কথাটি, যে এক ফালি ল্যান্ড ঘিরে নিয়ে মানুষ যখন অন্যকে বোঝাতে সমর্থ হলো যে এটা তার নিজের, এবং মানুষও যখন সেটাকে মেনে নিল, তখন সেখান থেকে প্রাইভেট প্রপার্টির কনসেপ্ট জেনারেট হলো না? তার মানে কি, পরিবেশ থেকে সম্পত্তির ধারণাটা আসছে, ইকোনমির ধারণাটা আসছে, তার মানে পরিবেশই হচ্ছে ইকোনমি। তাহলে এগুলো আমরা দেখতে পাবো সেই সমস্ত আইডিয়া গুলোর মধ্যে, কিন্তু পরিবেশবাদী এই সমস্ত কথা বলে না। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, it argues that human life has unlimited possibilities. It argues that human life has unlimited possibilities. Human life has unlimited possibilities for material growth and prosperity. Human life has unlimited possibilities এর ধারণায় কিন্তু যায় না। বলে কি, এরা বলার চেষ্টা করে হিউম্যান লাইফের একটা লিমিটেশন আছে, সেটা মানতে হবে। হিউম্যান লাইফ সায়েন্সকে প্রয়োগ করে বৃষ্টি নামিয়ে দেবে, আর্টিফিশিয়াল বৃষ্টি নামিয়ে দেবে, কিন্তু পরিবেশের যে ক্ষতিটা হলো তার যে তো সেটা তো রিভেন্স নেবে। তো সেটা তো এখানে তার কারণ হিউম্যান লাইফ মানে হচ্ছে, সে তখন বলবে সায়েন্স টেকনোলজিকে ব্যবহার করে আমি করব, কিন্তু সেই সায়েন্স এন্ড টেকনোলজি কিন্তু স্বাভাবিকতাটাকে নষ্ট করে। তো কাজেই ইকোলজিস্টরা কখনো কিন্তু এই আনলিমিটেড পসিবিলিটিজ এর ধারণায় তারা কিন্তু বিশ্বাস করে না। এবং মেটেরিয়াল গ্রোথের কথা তো তারা বলেই না। তারা বলে কি, মেটেরিয়াল গ্রোথ করে আলটিমেটলি কি হবে, কেউ সম্পত্তির পাহাড় বসিয়ে ফেলবে আর অন্যরা খেতে পারবে না, আর আলটিমেটলি গিয়ে পরিবেশের উপরে প্রেশারটা বাড়বে। তারা বলে না। এই কারণে এরা দেখবে, বলে কি, ইনার গ্রোথ, সেই গ্রোথের কথা বলে। তোমার ভেতর থেকে সমৃদ্ধি আসতে হবে, তোমার নিজের ভেতরের প্রসপেরিটি আসতে হবে, তোমাকে ভালো মানুষ হতে হবে, তোমাকে সবার আগে কি করতে হবে, সকলের সঙ্গে ইকুয়াল প্রিন্সিপালে এখানে জীবনযাপন করতে হবে। তোমাকে অত্যধিক বেশি সম্পদ উপভোগ করা চলবে না। তোমার সম্পদ, তোমার যে রিসোর্স যেটা আছে, যারা খেতে পাচ্ছে না, যারা পড়তে পারছে না, তাদের সঙ্গে শেয়ার করে তোমাকে উপভোগ করতে হবে। এই সমস্ত কথাগুলো তারা এখানে বলার চেষ্টা করে। তোমরা ভলেন্টারি পভার্টির আইডিয়া গুলোকে প্রমোট করে, গান্ধীজির আইডিয়ার মধ্যে আমরা পড়লাম এগুলো। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কিন্তু পাবো। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে, এটা অ্যাপ্রুভ হিউম্যান সেলফ ইন্টারেস্টেডনেস এন্ড ম্যাটেরিয়ালিস্ট টেন্ডেন্সিস। এটাও হবে না। এই হিউম্যান সেলফ ইন্টারেস্টেডনেস এটাও হবে না। একই কথা, যে মানুষ তার নিজের স্বার্থের কথা সবসময় ভাবছে,
যে ইকোলজিটা এটা বলে না, এরা বলে যে ইকোলজিটা বলে কি না পরিবেশের কথাটাকে মাথায় রাখতে হবে। এখানে ব্যক্তিকে সামনে রাখা হয়েছে, হিউম্যান বিং কে সামনে রাখা হয়েছে, কিন্তু ইকোলজিটা কিন্তু পরিবেশকে সামনে রাখে। এখানে হিউম্যান বিং এর স্বার্থের কথা বলে না, এরা কিন্তু পরিবেশের স্বার্থের কথাটা আগে বলে, পরিবেশকে সামনে রেখেছে তারা। It raises the question of moral obligations towards future generation. হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণার মধ্যে দিয়ে যেটা উঠে আসলো বুন্ডান কমিশনের রিপোর্ট আমরা দেখতে পাবো। কি দেখতে পেলাম? যে ফিউচার জেনারেশনের জন্য কোনো রকম কম্প্রোমাইজ না করে বর্তমান প্রজন্মের জন্য বা প্রেজেন্ট জেনারেশনের জন্য যে তাদের যে নিড গুলো সেগুলোকে পূরণ করা। তার মানে এক প্রকার কি হচ্ছে, ফিউচার জেনারেশনের যখন কথা বলছে তখন তো সেটা নৈতিকতার প্রসঙ্গ দাঁড়িয়ে যাচ্ছে। আমি ছাড়বো কি ছাড়বো না সেটা তো সম্পূর্ণ আমার তখন নৈতিকতার প্রশ্ন, এটা তো আইন দ্বারা বাধ্যতামূলক করা যায় না, যায় কি? আইন দ্বারা বাধ্যতামূলক করা যায় না। তুমি করলেই করতে পারো, তখন হয়তো মোরালিটিটা তখন লিগালিটিতে পরিণত হয়ে যাবে, কারণ আমরা এটাই জানি যে যখন কোনো একটা আইডিয়া লিগালি বাইন্ডিং নয় তখন সেটা মোরালি। মোরালির উপর মোরালি সেই আইডিয়াটিকে যখনই লিগালি তুমি একটা টার্মস এন্ড কন্ডিশন চাপিয়ে দিচ্ছ তখন সেটা লিগাল ইস্যুস দাঁড়িয়ে যায়। তো মোরালিটি তখন আর থাকে না, সেটা তখন লিগালিটিতে পরিণত হয়ে যায়। তো এইরকম ভাবে বলা হচ্ছে কি যে ফিউচার জেনারেশন যারা জন্মায়নি তাদের জন্য তোমাকে যদি এখানে কিছু করতে হয় তাহলে এই মুহূর্তে এই আইডিয়াটা হচ্ছে কিন্তু কি, এই আইডিয়াটা হচ্ছে কিন্তু মোরাল আইডিয়া, এটা কিন্তু লিগাল আইডিয়া নয়। এবং লিগাল আইডিয়া করাটা এত সহজ কথাও নয়, তার কারণ যে তার আগে তোমাকে প্রপার ডিস্ট্রিবিউশন করতে হবে, নইলে যাদের কাছে নেই তারাই বা কেন ফিউচার জেনারেশনের কথা ভাববে? যাদের কাছে নেই, যারা খেতেই পারছে না, পড়তেই পারছে না, মাথার উপর ছাদ নেই, তুমি যদি বলো ভাই এখন তুমি কম খাও, তাহলে কি ও আর শুনবে এই কথাটা? ও শুনবে না। তো স্বাভাবিকভাবেই যে নিজের বেসিক নিডস গুলোই পূরণ করতে পারছে না সে কিন্তু এই সমস্ত গল্প শুনবে না, আষাঢ়ে গল্প শুনবে না। ফিউচার জেনারেশনের জন্য মোরাল প্রিন্সিপালস তাকে ফলো করতে হবে, মোরাল হিউম্যান বিং হতে হবে, এই সমস্ত আষাঢ়ে গল্প সে কিন্তু শুনতে চাইবে না। এই কারণে তার আগে কি করতে হবে, যে ফিউচার জেনারেশনের এই আইডিয়া গুলোকে যদি তোমাকে কম্পালসারি করতে হয় বা লিগালি যদি বাইন্ডিং করতে হয় তাহলে তোমাকে প্রপার রিসোর্স অ্যালোকেশনস এর আইডিয়াটিকে প্রপার ইমপ্লিমেন্ট করতে হবে, রিসোর্স অ্যালোকেশনের আইডিয়াটিকে, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের আইডিয়াটিকে প্রপার তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার এটাই শক্ত কাজ, তার কারণ যাদের কাছে পাওয়া এই রিসোর্স গুলো আছে তারা তো এত সহজে ছেড়ে দেবে না। তারা তো সমস্ত রকমের ক্ষমতা নিজেদের তো মানে প্রয়োগ করে চলেছে, তারা পুলিশ প্রশাসন রাজনীতি সমস্ত ব্যবহার করে তারা নিজেদের পজিশনসটা ধরে রেখেছে, এত সহজে ছাড়ে না। আমেরিকার পলিটিক্স এর কথা এর আগের দিন বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসলেন তিনি নিজেও বিজনেসম্যান জানো, তো তিনি পাওয়ারে যখন আসলেন তখন তিনি বললেন আমেরিকাকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন প্যারিস ক্লাইমেট চেঞ্জ থেকে, প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট যেটা হলো COP21 যেটাকে বলা হচ্ছে, তো সেটা থেকে তিনি বের করে নিয়ে আসবেন আমেরিকাকে। তো বুঝতে পারছো তো? তো দেশ হিসেবেও কিন্তু সেটা তারা ভাবছে, আবার ব্যক্তি হিসেবেও কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করে। তো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন চলে আসো, পরের প্রশ্ন 10 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট দ্য ডিপ ইকোলজি? বুঝিয়েছি ডিপ ইকোলজির মধ্যে কি আছে দেখো, নেচার ইজ ইন্টারকানেক্টেড হোল, এটা তো মনেই করে। এটা শ্যালো বলো আর ডিপ বলো এই দুটোকে, এটা কিন্তু যে নেচার হচ্ছে কি, নেচারের মধ্যে কোনো সেগ্রিগেশন হয় না, কোনো ডিভিশন হয় না। নেচার হচ্ছে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে এবং এটা একেবারে সমগ্রতা, এটার মধ্যে কোনো সেপারেশনস নেই। তুমি এখন একটা আমেরিকার বাউন্ডারি টেনে দিয়ে যদি বলো যে আমেরিকাতে যা কিছু হবে সেটার উপর কোনো রকমের ইন্টারফারেন্স ইন্ডিয়ান্সে থাকবে না, তা কিন্তু হবে না। আমেরিকাতে যদি আজকে পরিবেশ দূষণ হয় তাহলে তার রেজাল্ট আজকে কিন্তু দেখা যাবে ইন্ডিয়াতেও, তার রেজাল্ট দেখা যাবে মেক্সিকোতেও, তার রেজাল্ট দেখা যাবে কিন্তু ছোট ছোট আইল্যান্ড গুলোতেও। তো স্বাভাবিকভাবে তারা জলের তলায় চলে যায় না। এই একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে কিন্তু হোলিজমের আইডিয়া যেটাকে বলা হয়েছিল। তো এটা আমরা দেখতে পাবো হোল যখন বলছে তখন হোলিজমের আইডিয়াটা সেখানে কিন্তু উঠে আসে। সেকেন্ড কি বলেছে? সেকেন্ড বলছে হিউম্যান রেস ইজ সুপিরিয়র দেন আদার্স। না, ডিপ ইকোলজি এটা বলে না। ডিপ ইকোলজি কি বলে না, সমস্ত মানে হিউম্যান বিং এর পাশাপাশি আরো যে সমস্ত ক্রিয়েচার্স গুলো আছে, ক্রিয়েচার্স মানে প্রাণী আছে, তো সেই প্রাণগুলোকেও তারা কিন্তু সমস্ত রকম ভাবে মানে ইকুয়ালি ভ্যালুস দেয়, ইকুয়ালি ট্রিট করে। এখানে কোনো ডিসক্রিমিনেশন তারা করে না যে মানুষ সুপিরিয়র অন্যরা সব এখানে ইনফেরিয়র, তা হবে না। এখানে একটা ছোট্ট পিঁপড়েরও বেঁচে থাকার অধিকার আছে, এক যদি পরিবেশবিদদের কথা ভাবো তারা এটা কিন্তু বিশ্বাস করে যে সে একটা বাস্তুতন্ত্রকে রক্ষা করে চলেছে। তো প্রত্যেকের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে, স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। তো খাদ্য খাদ্য রিলেশনের মধ্যে দিয়ে সেটা এগোবে, কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু অত্যধিক পরিমাণে সেখানে কিন্তু শোষণ করার মানে অন্যান্য প্রাণীকে শোষণ করে নিজেকে হিউম্যান বিংকে বড় করে ধরা, এটার কোনো প্রয়োজন নেই। যেমন দেখবে চাইনিজরা কি করে, মানে এমন কোনো প্রাণী বোধহয় নেই, বোধহয় ওরা খায় না, তাই তো? এমন কোনো প্রাণী বোধহয় নেই তারা খায় না। তো ফলে এখন তারা অত্যধিক বেশি হিউম্যান বিংকে ভ্যালুস দেয়, এই কারণে তারা জনসংখ্যার উপর লিমিটেশনসটাও নিয়ে আসছে না। এমন বলে যে জনসংখ্যার যদি খাদ্যের অভাব হয় তো চলো কুকুর খাবে, যদি জনসংখ্যার খাদ্যের অভাব হয়েছে তো চলো সেখানে পিঁপড়ে খাবে, চলো সেখানে অজগর খাবে, চলো সেখানে আরশোলা খাবে, চলো সেখানে গিরগিটি খাবে। তো এই সমস্ত এগুলো তাদের হচ্ছে পশুগুলো মানে প্রাণীগুলো তাদের হচ্ছে খাওয়ার,
এগুলো খারাপ লাগার কিছু নেই, এগুলো তোমার পরিবেশ নিয়ে চর্চা করছো, শুনতেই হবে, এগুলো জানতেই হবে। তো এগুলো আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ওরা হিউম্যান বিংকেই সুপিরিয়র হিসেবে নেয়, কিন্তু পরিবেশবাদীরা কিন্তু এগুলোর কঠোর নিন্দা করে, কঠোরভাবে নিন্দা করে, এগুলো কিন্তু তীব্র সমালোচনা তারা করে। তো ডিপ ইকোলজিস্ট যারা, তারা কিন্তু ওই কথাটাই বলে যে ওদেরকে এখানে দরকার নেই যে হিউম্যান বিংকে সামনে রাখার, বরং কি হোক, হ্যাঁ এখন তো অনেকে হয়তো প্রশ্ন এটা তুলতেই পারে যে ওদেরও তো একটা খাদ্যের প্রয়োজন আছে, সেখানেও তো খাদ্য খাদকের মধ্যে ওরাও তো বিলং করে, তাহলে ওরা কি, ওরা তো নিজেদের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য তো কোথাও গিয়ে তো সেখানে কোন একটা পশুকে হত্যা করবে, কোন একটা প্রাণীকে হত্যা করবে, সেটা তো একটা স্বাভাবিক। যেমন আরবে যখন মানুষ থাকতো তখন কি হয়েছে, আরবের দেশে তখন দেখবে সেখানে তো কোনো মানে কোনো অন্য কোনো খাবার দাবার খুব কম পাওয়া যায়, যেগুলো আমরা এখানে খুব ইজিলি পাই আমাদের ল্যান্ডের বিশেষত্বর কারণে। ওদের দেশে তো তা নেই, জলই পাওয়া যেত না। তো সেখানে শুধুমাত্র ওই গমই চাষ হতো খুব অল্প সময়ের জন্য, কারণ গরমকালেও গম চাষ হয় অল্প কিছু, তো সেটা একটা হয়, আর তো কিছু নেই। তো সেখানে তারা দেখবে ওই যেগুলোকে বলা হয় যে ডুম্বা, ভেড়া 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 উট, এই সমস্ত পশু তারা কিন্তু মাংস ভক্ষণ করে, এগুলো আমরা দেখতে পাই। তো এগুলো পরিবেশটার প্রকৃতি অনুসারে সেখানে কিন্তু সেগুলো ভক্ষণ করবে, কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে এই ল্যান্ডের মানুষরাও সেটা ভক্ষণ করবে, কারণ এই ল্যান্ডের মানুষদের জন্য সেটা নেসেসারি নয়। তো কালচারের কারণে শুধুমাত্র সেটা করবে, সেটা কিন্তু খারাপ, সেটা কিন্তু খারাপ। তো এইরকম ভাবে এটা বোঝা যেতে পারে যে যদি সেটা ওখানে প্রয়োজন, এটা ওখানে প্রয়োজন, কিন্তু এখানে প্রয়োজন নেই ওই ধরনের খাদ্য খাদ্য রিলেশনে ওটাকে একটা কমন কালচার বানিয়ে দেওয়ার দরকার নেই, যে এটা ইররেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন ওটাই তোমাকে খেতে হবে না। এটা যখন তুমি বলবে যে না ওটাই তোমাকে খেতে হবে, তখন আলটিমেটলি তুমি পরিবেশের যে বাস্তুতন্ত্র বা যে বাস্তুতন্ত্রের যে কনসেপ্ট, ইকোলজির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে তুমি এক প্রকার ডিনাই করছো, তুমি এটা মানতে চাইছো না, তার মানে তুমি পরিবেশের ক্ষতি করছো। ওটাই এখানে বোঝানো হয়েছে যে কোন রকম ভাবে ডিপ ইকোলজিস্টরা হিউম্যান বিং কে সামনে রাখে না, হিউম্যান বিং কে অবশ্যই তারা খাদ্য খাদকের মধ্যেও তাকে ধরে ইকুয়ালি ট্রিট করার কথা বলেছে, কিন্তু একেবারেই কোন রকম ভাবে তাদেরকে যে প্রথম সারিতে রাখতে হবে তারাই সুপিরিয়র এবং বাকিদেরকে ইনফেরিয়র করো এবং স্বাভাবিকভাবে তাদেরকে ভক্ষণ করা যেতে পারে, এই সমস্ত আইডিয়াতে তারা কিন্তু বিশ্বাস করে। বোঝা গেছে, এটা আমরা দেখতে পাবো। প্রায়োরিটি টু নেচার, হ্যাঁ নেচারকে তারা প্রায়োরিটি দেয়, পরিবেশকে মানে সমস্ত জীবকুলকে তারা একই লেভেলে রাখে, কিন্তু পরিবেশকে তারা সামনের দিকে আবার রেখেছে। পরিবেশ হচ্ছে শেষ কথা, প্রথম কথা, বাকি হচ্ছে সমস্ত ক্রিয়েচার্সদের গল্প। তো পরিবেশের কথা তারা বলেছে। 4 নাম্বার কি বলছে, ইনফ্লুয়েন্স উইথ ইস্টার্ন রিজিয়ন্স। ইস্টার্ন রিজিয়ন্স যেমন তোমরা দেখবে তাওইজমের কথা বলছিলাম, এর আগের দিন হিন্দুইজমের কথা বলছিলাম, তারপরে তোমাদের এই গ্রিক মাইথোলজির কথা বলছিলাম। গ্রিকটা যদিও ওয়েস্টার্ন হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ গ্রিক বাদ দিলে বেশিরভাগই তোমরা পাবে যেগুলো ইস্টার্ন রিজিয়ন। যেমন হিন্দু মাইথোলজির মধ্যে আমরা পৃথিবীকে হচ্ছে মাতা হিসেবে এখানে আমরা তাকে পূজা করি, আমরা গঙ্গাকে এখানে পূজা করি, আমরা এখানে সূর্যদেবকে নমন করি, আমরা এখানে বায়ুদেবকে পুজো করি, অগ্নিদেবকে পুজো করি, মানে সবগুলো আমাদের কাছে দেবতা। তো এগুলোর যে বিশেষত্ব, যেটা হয়তো যেটা 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 কি বলবো যে মানে সত্যি এগুলো কোনো এগুলোর পেছনের সায়েন্স করতে যাওয়াটা এক প্রকার বোকামি। তো সেখানে আমরা দেখতে পাবো কি এগুলোকে আমরা এক প্রকার কি ভক্তির আসনে বসে এটাগুলোকে আমরা শ্রদ্ধা করি। তো যাই হোক, এই বিষয়গুলোকে এখানে আমরা দেখতে পাবো সমস্ত আমাদের মাইথোলজি গুলোর মধ্যে এই সমস্ত ভ্যালু সিস্টেমস গুলো আছে, যেগুলোকে কি করা হয়, এগুলোকে মূল্য দিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করার কথা বলা হয়, হিউম্যান বিং কে নিজেদের ডেভেলপমেন্টের কথা বলা হয়, যে সেখানে এগুলোকে তোমাকে মাথায় রেখে নিজের ডেভেলপমেন্টটাকে করতে হবে, যে এগুলোকে ডিগ্রেড করে নয়, এগুলোকে তোমাকে শোষণ করে নয়, পরিবেশকে শোষণ করে নয়, বরং পরিবেশের এই সমস্ত এলিমেন্টস গুলোকে মাথায় রেখে তখন তোমাকে নিজের মতো করে লাইফস্টাইল উপভোগ করতে হবে, নিজের ডেভেলপমেন্ট এনশিওর করতে হবে। তো ইস্টার্ন রিজিয়ন্স গুলোতে এই সমস্ত আইডিয়া গুলো বেশি পাওয়া যায়, বিশেষ করে হিন্দু ধর্মের কথা বলা যেতে পারে, কারণ হিন্দু ধর্মে এবং গ্রিক মাইথোলজিতে মোটামুটি একই রকমের, সব বিশেষ কোনো পার্থক্য পাবে না। যেখানে যে কোনো এনার্জিকে তারা দেখবে এই হিন্দু মাইথোলজিতে ভগবানের আসনে বসিয়ে পুজো করা হয়। 33 কোটি দেবতার কথা বলা হয়। 33 কোটি দেবতার মানে হচ্ছে 33 কোটি দেবতা মানে হচ্ছে 33টা দেবতা, কোটি মানে ওই কোটি নয়। তো এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে, 33 রকমের দেবতা। তো 33টা দেবতাকে এখানে রেসপেক্ট করা হয়, বুঝতে পারছো তো? তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। যাই হোক, এগুলো আমরা পাই। 11 নম্বর কোয়েশ্চেন দিকে তাকাও। জম্মু কাশ্মীরে 2023 সালে এসেছে লেটেস্ট কোয়েশ্চেন, ভালো করে ধ্যান দেবে, এগুলো আসতে পারে, রিপিট হতে পারে। The theory that the earth is best understood as a living entity that acts to maintain its own existence is known as. গতকালই তোমাদের বলছিলাম গাইয়া হাইপোথিসিসের কথা, গেয়া হাইপোথিসিস বা গাইয়া হাইপোথিসিস যাই বলো। তো সেখানে তোমাদের বলেছিলাম যে এখানে কি আছে না, পরিবেশের নিজস্ব একটা কিন্তু সেলফ কন্ট্রোলিং মেকানিজম আছে, সে নিজের মতো করে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে নিজেকে কিন্তু সে নিজেকে কি বলবো যে কন্ট্রোল করতে পারে, নিজেকে সে ব্যালেন্স করতে পারে। অত্যধিক বেশি যদি তার মানে ব্যালেন্স নষ্ট হওয়ার যদি সে দেখতে পায় যে তার ব্যালেন্স নষ্ট হচ্ছে, তখন সে কি করবে না, যে নিজেকে সে সেখান থেকে উদ্ধার করার জন্য আবার সেখানে কিন্তু হিতে বিপরীত করে দিতে পারে।
তো তার একটা সেলফ মেকানিজম আছে। এই আইডিয়াটি কোথা থেকে এসেছে? গ্রিক যে গডেস আছে আর্থ, যাকে ওখানে গ্রিকে, যেমন আমাদের এখানে পৃথিবী মাতা বলা হয়, তাই না, ধাত্রী মাতা বলা হয়, ওদের ওখানেও তাই আছে। পৃথিবীকে সেখানে একটা দেবতার আসনে পুজো করা হয়। তো সেই সেই দেবতার নাম হচ্ছে এখানে গাইয়া। তো গাইয়া থেকে সেই নামটি এসেছে, এখানে আমরা দেখতে পাবো এই কনসেপ্টটি। দেখে নিয়ে তারপরে এখানে চলে আসো 12 নম্বর কোয়েশ্চেন, দিল্লি ইউনিভার্সিটি মাস্টার্স এন্ট্রান্সে এসেছে 2020 সালে। বলো। কালকে গায়া হাইপোথিসিসের ওখানে সিএফসি বলে কিছু একটা বলছিলেন না? সির কথা বলছেন, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বনের। হ্যাঁ মানে ওটা মানে কিভাবে মানে লিঙ্ক করছে, মানে আমি না ওটা মানে বুঝতে পারছি না যে মানে কি বলেছিলাম মনে করো? বলতে তোমাদের চাইছি বলি না, অনেক কিছু আইডিয়া আছে। না, মানে গায়া হাইপোথিসিসে কি মানে সিএফসির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে সিএফসি বেড়ে যাচ্ছে এটা নিয়ে, মানে এই জিনিসটা আমার একটু ইয়ে লাগছে। না মানে আমাদের তো বেসিক্যালি গ্রিন হাউস গ্যাসের এমিশনসটাকে তো রিডিউস করতে হবে। তো সে সেখান থেকে ওই আইডিয়া দিয়ে এসেছে বলতে পারো এক প্রকার, যে এখানে পৃথিবীকে মাতার আসনে বসিয়ে তারা ভক্তি করে, শ্রদ্ধা করে। তো কাজেই তার যে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে, আর্থের যে ক্ষতি হচ্ছে, সেটা যেন আর না হয়, আহ সেগুলোকে ব্যালেন্স করার কথা বলে। তো বর্তমান দিনে আমরা দেখতে পাবো ক্লোরোফ্লুরোকার্বনের আইডিয়ার মধ্যে দিয়ে সেগুলো এসেছে। বলো নাজমুন, কি বলছো? হ্যাঁ দাদা, বলছিলাম কালকে আপনি বলেছিলেন যে জেমস লাভলক, যিনি হচ্ছে কি গাইয়া হাইপোথিসিসের ধারণা দিয়েছিলেন এবং সিএফসি তিনি প্রথম ডেভেলপমেন্ট করেছিলেন, ও সেই হ্যাঁ প্রসঙ্গে হ্যাঁ হ্যাঁ সিএফসির কথা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ। তিনি প্রথম তিনি ব্যক্তি ছিলেন যিনি ওই ক্লোরোফ্লুরোকার্বন, যেটা হচ্ছে এমিশনস, যেটা হচ্ছে পরিবেশের যে ক্ষতি করছে, এই আইডিয়াটিকে তিনি প্রথম এস্টাবলিশ করিয়েছিলেন, দাঁড় করিয়েছিলেন, এটা বলেছিলাম। কিন্তু প্যারালালি তিনি আবার নিউক্লিয়ার পাওয়ারের কিন্তু কনসেপ্টটিকে আবার সমর্থন করেছিলেন। তো তার মধ্যে এই কন্ট্রোভার্সিয়াল একটা কিন্তু ডক্টরিন খুঁজে পাওয়া যায়, আইডিয়া খুঁজে পাওয়া যায়। বোঝা গেছে? এই কথাটি গতকাল বলেছিলাম, ঠিক মনে করিয়ে দিল। মনে পড়েছে তোমার? হ্যাঁ স্যার, মানে আমি বুঝতে পারছি না যে এটার মানে মূল কথা কি বলছে, মানে মূল এটা কথা কিছুই না ওখানে ব্যক্তি, মানে মূল কথা কিছুই না। মূল কথাটা হচ্ছে যে জেমস লাভলক, তিনি এমন একজন ব্যক্তি যিনি কার্বন যেটা আছে, সেই কার্বনের মধ্য দিয়ে যে সেখানে পরিবেশের যে একটা বড় ক্ষতি হচ্ছে, সেই আইডিয়াটিকে তিনি ডেভেলপ করেছিলেন। সেই 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 সমস্ত একটা ধারণাকে তিনি ডেভেলপ করেছিলেন, ওটাই বলেছিলাম, এর থেকে বেশি কিছু বলিনি। আচ্ছা বুঝতে পেরেছি, মানে এইটা আর ওই ট্র্যাজেডি অফ কমন্সটা না আমার দুটো গুলিয়ে যাচ্ছে। না না, বলানো কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড একটা সাধারণ কথা, সাধারণ ভাবে নাও এটাকে। এই কথাগুলো বলেছিলাম। যাই হোক, তারপরে চলে আসে দিল্লি ইউনিভার্সিটি মাস্টার্স এন্ট্রান্সে এসেছে 2020 সালে এসেছে। দেখে নাও কি বলছে। হু অ্যামং দ্য ফলোইং রোড দ্য বুক রিফ্যাশনিং নেচার বুট রিফ্যাশনিং নেচার, ফুড, ইকোলজি এন্ড কালচার। তো এই বইটি লিখেছিলেন, আমরা দেখতে পাবো যে ডেভিড গডম্যান এবং মাইকেল র্যাডক্লিফ। ভালো করে দেখে নিও বইটা। এখানে বইটাতে বিশেষ করে কি বলা হয়েছে, যেখানে এই বইটাতে বলা হয়েছে, দেখো, ইন দিস accessible cross-disciplinary text, David Godman and Michael Radcliffe look at the development of the modern food system. Development of the modern food system, integrating different bodies of knowledge and debate concerning food, agriculture, and environment and the household. অর্থাৎ এই যে বর্তমান দিনে যে সমস্ত কনসেপ্টগুলো ডেভেলপ হয়েছে, সেই কনসেপ্টগুলোর মধ্যে এক প্রকার বলতে পারো যে এরকমের খাদ্যের যে অভ্যাস বা কালচার যেগুলো আমরা তৈরি করছি, বা যে ধরনের বলতে পারো যে আমাদের এগ্রিকালচারে যে ধরনের আমরা যেভাবে প্রডিউস করছি, সেখানে যেভাবে এগুলোকে প্রডিউস করছি, ওভার প্রোডাকশনের করার চেষ্টা করছি, পেস্টিসাইড ব্যবহার করছি, এই সমস্ত বিষয়গুলোকে এখানে তারা কিন্তু ডেভেলপ করার কাজটি করে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নয়, শুধু বইটার নাম দেখে নিও তাহলেই হবে। ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে এসেছে, পিএইচডির জন্য কোয়েশ্চেন্স এসেছিল 2022 সালে। দেখো, গুরুত্বপূর্ণ হতে পারে প্রশ্নটা। ডিপ ইকোলজি একসেপ্টস, কোনটা গ্রহণ করে ডিপ ইকোলজি? এই ডিপ ইকোলজি যেটা গ্রহণ করে সেটা হচ্ছে কি, হিউম্যানস আর সুপিরিয়র টু নন হিউম্যানস না, হিউম্যানস আর সুপিরিয়র টু নন হিউম্যানস, এটা হচ্ছে শ্যালো ইকোলজিস্টরা বলে যে মানুষকেই সবার আসনে তারা এগিয়ে রাখে, তাই না, সবার আগে এগিয়ে রাখে, প্রাইমেসিটা মানুষকেই তারা দেয়। এক, এটা তো তাহলে স্বাভাবিকভাবে হবে না ডিপের সঙ্গে। 2 নম্বর বলছে কি, নন হিউম্যানস আর সুপিরিয়র টু হিউম্যানস, না, এটাও তারা ডিপ ইকোলজি নন হিউম্যানস আর সুপিরিয়র টু হিউম্যানস এই কথাটাও বলে না। ডিপ ইকোলজি বলে নন হিউম্যান অ্যান্ড হিউম্যান বোথ আর ইকুয়াল, এই কথাটা বলার চেষ্টা করে। এখানে ইনফেরিয়ার সুপিরিয়রের কনসেপ্টে তারা কিন্তু আসেনি। তারা প্রত্যেকটা ক্রিয়েচার্সকে এখানে কিন্তু একই ক্যাটাগরিতে রেখেছে, কাউকে সুপিরিয়র কাউকে ইনফেরিয়ার হিসেবে তারা কিন্তু দেখায়নি। সুপিরিয়রিটি ইনফেরিয়রিটির কনসেপ্ট আমরা দেখতে পাবো
সুপিরিয়র এবং ইনফেরিয়রের কনসেপ্টটাতে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু শ্যালো ইকোলজিস্টটা বলার চেষ্টা করে এবং মানুষকেই তারা সুপিরিয়র হিসেবে দেখানোর চেষ্টা করে, কিন্তু ডিপ ইকোলজিস্টরা তারা কিন্তু তা বলে না। তারা মানুষ এবং নন মানুষ যারা আছে, নন হিউম্যান বিং, তাদেরকে একই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করেছে। তারপরে কি বলছে, অল স্পিসিস, এই যে দেখো অল স্পিসিস আর স্পিসিসেস, অল স্পিসিস, কঠিন উচ্চারণ, অল স্পিসিস, স্পিসিস, অল স্পিসিসেস আর ইকুয়াল, অর্থাৎ স্পিসিস, আচ্ছা সবাই এখানে ইকুয়াল, এই কথাটি বলা হচ্ছে। সবাই ইকুয়াল মানে সমানের কথা বলা হচ্ছে, যে সমস্ত প্রজাতি, স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, তো প্রজাতির কথা বলা হচ্ছে, সমস্ত প্রজাতি এখানে কিন্তু ইকুয়াল। এই যে যেটা এক্ষুনি বলছিলাম যে হিউম্যান এবং নন হিউম্যানের মধ্যে তারা যে সমস্ত ক্রিয়েচার্স এখানে কিন্তু কি ইকুয়াল পজিশনে আছে। প্রকৃতি এইরকম ভাবেই তাদেরকে ইকুয়াল পজিশনে রেখেছে, কাজে ইকুয়াল পজিশনেই তাদের রাখা উচিত। 3 নাম্বার কি বলছে, inanimate world is superior to animate world, না, inanimate world is superior to animate world, এটা মানে অ্যানিমেশন গুলো দেখছেন, মানে একদম তৈরি করা অ্যানিমেশন তৈরি করার কথা বলা হচ্ছে। ওগুলোই। তারপরে দেখেন পরের প্রশ্ন দেখে নাও, ছেড়ে দাও এগুলো, এগুলো খুব সহজ প্রশ্ন দিয়েছে, এগুলো তোমরা সবই পারবে, তোমরা এগুলো যা পড়িয়েছি আমি যেভাবে পড়িয়েছি। 14 নাম্বার কোয়েশ্চেন থেকে তাকাও, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ পিএইচডি 2022 আবার এটা এসেছে। হোয়াট ডাজ শ্যালো ইকোলজি ডিলস উইথ? তো নেচার অ্যান্ড হিউম্যান এন্ড বলেছে, নেচার অ্যান্ড হিউম্যান এন্ড। দেখো নেচার শব্দটিকে আগে উল্লেখ করেছে, সরি না শ্যালো বলেছে না, শ্যালো বলেছে, এটা ভুল করেছে, যাই হোক এখানে সিকোয়েন্সে রাখিনি। নেচার অ্যান্ড হিউম্যান এন্ড বলেছে, যে এখানে মানুষের যে উদ্দেশ্য সেটাকেই, এখানে মানুষের উদ্দেশ্য, মানুষের ইন্টারেস্ট, এটাকেই সামনে রাখে তারা, এবং শ্যালো ইকোলজি প্রকৃতিকে সেভাবেই তাদের উদ্দেশ্যে ব্যবহার করতে বলে, তাদের ইন্টারেস্টে ব্যবহার করতে বলে। তো শ্যালো ইকোলজি এই কথাগুলো বলে। নেচার অ্যান্ড অ্যানিমাল এন্ডস এর কথা তারা বলে না, হিউম্যান এন্ডস এর কথা তারা বলে। নেচার অ্যান্ড ফিজিক্যাল অবজেক্টিভ এটারও কথা তারা বলে না। নেচার্স কেমিস্ট্রি এটার কথা তারা বলে। নেচার্স কেমিস্ট্রি এটা হয়তো তারা ওই ডিপি কথা বলে। অন্য কোনো ক্রিয়েচারের কথা তারা বলে না, হিউম্যান ক্রিয়েচারের কথা বলে, যে মানুষ নামক যে প্রজাতি আছে সেই প্রজাতির কথা তারা বলে, এবং তাদেরকে সুপিরিয়র আসনে তারা রাখে। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে কি বলেছে, একটা টেক্সট দিয়েছে, আরো অনেকগুলো কোয়েশ্চেন ছিল এটার সঙ্গে, খুঁজে পেলাম না। এটা দেখতে পারো, এখানে দিয়েই দিয়েছে, সোর্সটাও বলে দিয়েছে কোন বই থেকে দিয়েছে, অ্যান্ড্রু হেউড থেকে দিয়েছে, পলিটিক্যাল আইডিওলজি। এটা 2017 সালের, এটা প্যাকমিলান পেলগ্রাম 2017 সালের এডিশন থেকে দিয়েছে, পেজ নাম্বার 251 থেকে তুলে দিয়েছে। কোথায় দিয়েছে কোয়েশ্চেনটা? 2022 সালে পিএইচডি হায়দ্রাবাদ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে দিয়েছে। তো সেখানে প্রশ্নটা দেখো কি বলেছে, হোয়াট ডাজ ইকোলজি ডিলস উইথ? তো ইকোলজি ডিলস উইথ হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার। ইকোলজি তো আমরা এটাই দেখতে পাবো। আমি তোমাদের এর আগে আবার বললাম, কিছুক্ষণ আগে বলে দিলাম, আবার রিপিট করছি, যখন ডিপ আর শ্যালোর মধ্যে কোনো পার্থক্য করবে না, ডিপ আর শ্যালো যখন কথা বলবে না, ইন জেনারেল ইকোলজি শব্দটি যখন ব্যবহার করবে, তখন তোমরা পার্থক্য করতে যাবে না। তখন মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে, মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার যেটা হবে, যে অপশনটা ঠিক হবে, সেটা হচ্ছে যারা ডিপ ইকোলজির খুব কাছাকাছি আছে, বা ডিপ ইকোলজি যে আইডিয়াটা, সেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই হবে, শ্যালোটা হবে না। তো এখানে দেখা যাক কি বলেছে, হোয়াট ডাজ ইকোলজিজম ডিলস উইথ? ইকোলজিজম কি নিয়ে আলোচনা করে বা কি নিয়ে চর্চা করে, কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? দেখো কি বলছে, নেচারস কানেকশন উইথ হিউম্যান বিং, নেচারস কানেকশন উইথ হিউম্যান বিং, এটা তারা বলে না। নেচার কানেকশন না, নেচারকে তো না সামনের দিকে রেখেছে, প্রাইমেসি তাদেরকেই দিয়েছে। নেচার ইজ রিলেশন উইথ অ্যানিমালস, ইন রিলেশন উইথ অ্যানিমালস, এটাও তারা বলে না। তার বলে হচ্ছে নেচার ইন। তো যখনই আমরা ইকোলজিজমের কথা বলবো, তখন আমরা কি পাবো, যে এখানে প্রকৃতির একটা সার্বিক বলতে পারো, বা সব রকমের, হলিস্টিক মানে হচ্ছে সম্পূর্ণ বা সার্বিক, কি বলবো এটা, সর্বাত্মক, যেটাকে সর্বাত্মক বলা হয়। সর্বাত্মক একটা কি করা হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝাপড়া বা আলোচনা হবে, আন্ডারস্ট্যান্ডিং কথার অর্থ আলোচনা। তো একটা প্রকৃতির একটা সর্বাত্মক আলোচনা করার চেষ্টা করে, সেটা হচ্ছে ইকোলজিজম। ইকোলজিজমের বেসিক আইডিয়া এটা হচ্ছে এটাই, যে প্রকৃতির একটা সর্বাত্মক আলোচনা তারা কিন্তু করার চেষ্টা করে। এটা আমরা এখানে পাবো। বাকিগুলো এখানে যে একেবারেই হবে না তা কিন্তু না, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের বললাম এটা, যে বেসিক আইডিয়াটা কি, ইকোলজির বেসিক আইডিয়াটা হচ্ছে প্রকৃতি সম্পর্কে তারা কমপ্লিট একটা আইডিয়া দেওয়ার কথা বলে। এবারে এটা যে হবে না তা কিন্তু নয়, কিন্তু
বেসিক আইডিয়াটার সঙ্গে কিন্তু এটা যাচ্ছে না। শুধু নেচার বা হিউম্যান বিং হলে তাহলে এটা তো এখানে অ্যানিমেলসদেরও তো কথা বলেছে, অ্যানিমেলসদের তো বলেনি তা তো নয়, অ্যানিমেলসরাও গুরুত্বপূর্ণ, তারাও তো একটা ক্রিয়েচার, তারাও তো প্রাণী, তারাও তো কোনো না কোনো হচ্ছে স্পিসের কি স্পিসিস এর মধ্যে পড়ে, প্রজাতির মধ্যে পড়ে। বাংলায় শোনো, ওই প্রজাতি উচ্চারণ করতে পারছি না, আমার জিভের প্রবলেম আছে। তারপরে দেখো এখানে নেচারস ইনঅ্যানিমেট অবজেক্টিভস, তো এগুলো যে ডিল করে না তা কিন্তু নয়, কিন্তু কথাটা হচ্ছে যে এগুলো যদি চুজ করো তাহলে এটা কিভাবে অন্যায় করলো, এটা অন্যায় করবে। কিন্তু এই কারণে দেখতে পাচ্ছ যে এগুলোর ক্যাটাগরিতে একই, কিন্তু এটা সবার থেকে এক্সেপশনাল। অর্থাৎ বেসিক আইডিয়াটা হচ্ছে ইকোলজিজমের এটাই, যে তারা প্রকৃতির একটা সর্বাত্মক আলোচনা করার চেষ্টা করে। বোঝা গেছে? সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, আমি নটটাকে এখানে বোল্ড করে দিলাম ইচ্ছে করে, এগুলো ভালো করে পড়বে, মাথায় রাখবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার্স অফ দ্য অ্যানথ্রোপোসেন কি বানান ভুল দিয়েছে, অ্যানথ্রোপোসেন্ট্রিক হবে এটা, অ্যানথ্রোপোসেন্ট্রিক লার্নিং অফ ইকোলজিক্যাল পলিটিক্যাল থিওরি। তো এখানে মানবিক যেটাকে বলা হচ্ছে, মানবিক যে অধ্যয়ন পরিবেশের বা রাজনৈতিক তত্ত্বে, ইকোলজিক্যাল রাজনৈতিক তত্ত্বে যেটাকে বলতে পারো, বা পরিবেশবাদী রাজনৈতিক তত্ত্বে মানব মানুষ কেন্দ্রিক যে অধ্যয়ন, সেটার কোনটা ফিচার্স নয় বলেছে। তো সেটা আমরা দেখতে পাবো যে কি এখানে আমরা দেখতে পাবো, অর্থাৎ এনথ্রোপোসেন্ট্রিজমের কারা কথা বলে, শ্যালোরা কথা বলে, মানুষকে সামনে রাখে তারা। তো অ্যান্থ্রো মানেই ধরে নাও একটা নৃতত্ত্বের কথা বলছে, নৃ মানে হচ্ছে নরও কথা বলছে, নর মানে হচ্ছে মানুষ। তো এখানে আমরা দেখতে পাবো কি মানুষের কথা বলছে, এবারে বলছে কি মানুষের সাথে রিলেটেড নয়, অর্থাৎ তার মানে শ্যালোর কোনটা আইডিয়া নয়, সহজ ভাষায় বোঝো শ্যালোর আইডিয়া যেটা নয় সেটা হচ্ছে কোনটা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার ইজ আন্ডারস্টুড অ্যান্ড রেকগনাইজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার ইজ আন্ডারস্টুড অ্যান্ড রেকগনাইজ, এটা আমরা দেখতে পাবো নয় বলছে। তার কারণ এটা ডিপ ইকোলজির সঙ্গে জড়িত। তার কারণ নেচারের এই ইয়েটাকে, যদি এখানে প্রাইমারি সেকেন্ডারি বলেনি বা প্রাইমারি সেকেন্ডারি এই ধরনের কোনো জায়গাতে এটা ক্যাটাগরি করেনি, তারপরও আমরা ধরে নেবো যে এটা নেচারের ভাষাটাকে বোঝার চেষ্টা করে খুব গভীরভাবে, তারা হচ্ছে ডিপ ইকোলজিস্টরাই, অন্যরা কিন্তু এতটা জোরালো ফোকাস করেন। অপশনগুলোর মধ্যে একটু দেখে নাও কি বলেছে। ম্যান ইজ পজিশনড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কনসেপচুয়ালাইজেশন অফ অল পলিটিক্যাল ফর্মুলেশন। হ্যাঁ, যে মানুষকে তারা সেন্টারে রাখে, কারণ এন্থ্রো কথার অর্থ হচ্ছে নৃতত্ত্ব বা নৃ মানে হচ্ছে নরের কথা বলেছে, নর মানে আমরা যেটা মানুষ বুঝি। তো এখানে তাদেরকেই এখানে সেন্টার পজিশনে রাখে, তো এটা তো ঠিক হবেই। তারপর বলছে নেচার হ্যাজ বিন ট্রান্সফার কমপ্লিটলি ইন্টু ন্যাচারাল রিসোর্সেস, এটাও ঠিক, আমরা যে মানুষের প্রয়োজনে প্রকৃতিকে নিজের মতো করে বদলে নেওয়া, তাই তো। যেমন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি না হলে সেখানে ইকোনমিক গ্রোথ আসবে না, দেখলে তোমরা দুবাইয়ে, তো সেখানে বৃষ্টি তৈরি করিয়ে নেওয়া হলো, তাহলে প্রকৃতিকে নিজের মতো করে তারা কিন্তু কন্ট্রোল করছে। তার মানে বৃষ্টিটা নিজেদের মতো করে তারা কিন্তু সৃষ্টি করলো, বৃষ্টি তারা নিজেদের মতো করে কিন্তু বর্ষণ করানোর কাজটা করলো, এটা আমরা দেখতে পাবো। তো প্রকৃতিকে মানুষের স্বার্থে ব্যবহার হচ্ছে এখানে কমপ্লিটলি। দ্য ভ্যালু অফ নেচার ইজ মেজার্ড পিওরলি ইন টার্মস অফ ইউটিলিটি, এই যেটা বললাম যে তাদের উপযোগিতার স্বার্থে, মানুষের উপযোগিতার স্বার্থে বা প্রয়োজনীয়তার স্বার্থে এখানে পরিবেশের যে মূল্য সেটাকে মাপা হয়। বললাম যে বৃষ্টির জলের কথা বলতে পারো, যে যেটা হলো একই উদাহরণ। তো এটা হবে না, এই কারণে এগুলো সবই হচ্ছে কি মানুষকে যেহেতু সামনে রেখেছে, এটাও মানুষের উদ্দেশ্যকে সামনে রেখেছে, এটাও মানুষের উদ্দেশ্যকে সামনে রেখেছে, আর এটা তো মানুষকে সরাসরি সামনে রেখেছে, সেন্টারে রেখেছে। তো তিনটে শ্যালো ইকোলজির আইডিয়া, বাকি বি নাম্বারটা হচ্ছে ডিপ ইকোলজির সাথে জড়িত, কারণ নেচার এবং নেচারকে তারা বোঝার চেষ্টা করে, নেচারকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে। কারণ এখানে শ্যালো ইকোলজিতে নেচারকে প্রাইমারিলি কিন্তু স্বীকৃতি দেওয়া হয় না, সেকেন্ডারিলি দেওয়া হয়, কিন্তু তারপরেও মানুষের উদ্দেশ্যটাকে এখানে সামনের দিকে যখন রাখা হচ্ছে তখন নেচার কোথাও গিয়ে আন্ডারমাইন হয়ে যাচ্ছে। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ইকোলজিক্যাল মার্কসিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো ইকোলজিক্যাল মার্কসিজম কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, 2019 সালে গুজরাট সেটে এসেছে যখন, তার মানে 2024-এ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভালো করে ধ্যান দাও। ইকোলজিক্যাল মার্কসিজমের আইডিয়াটি জড়িত হচ্ছে জিবি ফস্টারের সাথে। জিবি ফস্টার বা এই ধরনের মার্কসিস্ট আইডিওলজিটা বেসিক্যালি তোমাদের বলেছিলাম যে তারা ওই ক্যাপিটালিস্ট সিস্টেম যেটা যেভাবে ফাংশন করছে, তারা পুরো কমপ্লিটলি ওই বলতে পারো এক প্রকার ওই পরিবেশকে ডিগ্রেড করে, পরিবেশকে হার্ম করে তারা নিজেরা কিন্তু সম্পদ তৈরি করার কথা বলেছে। এবং সেটাও এক প্রকার কি হচ্ছে না, একটা একটা বলতে পারো সেই ক্যাপিটালাইজেশন আলটিমেটলি ডিস্ট্রিবিউশনটা প্রপার করছে না আবার। তো সেই ইমপ্রপার ডিস্ট্রিবিউশনস এর মধ্য দিয়ে তারা আরো বেশি করে পরিবেশের ক্ষতি করার চেষ্টা করে। তো এই কারণে তারা কি বলেছে না, এই ক্যাপিটালিজমের সাথে যে আইডিয়া গুলো জড়িত, যেটা হয়তো সম্পদ বৃদ্ধি করার কথা বলে, ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্টের কথা বলে, সবার ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করে না, যেমন হচ্ছে সেখানে ক্যাপিটালিজম, গ্লোবালাইজেশন, এই সমস্ত কনসেপ্ট গুলো তারা কিন্তু এক প্রকার বিরোধিতা করে, কারা না মার্কসিস্টরা। তো ইকোলজিক্যাল মার্কসিজম
এই কারণে ইকোলজিকে সামনে রেখে সোসাইটাল আইডিয়া গুলো যে সেখানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি তোমাকে ইকোলজিকে প্রোটেক্ট করতে হয়, ইট ইজ ভেরি মাচ নেসেসারি টু হ্যাভ আ ভেরি সাউন্ড অ্যাপ্লিকেশনস অফ দি আইডিয়া অফ সোশ্যালিজম, যেটা এর আগের দিন আমরা পড়লাম অ্যানার্কিজমের আইডিয়ার মধ্যে। তো সেখানেও আমরা দেখতে পাবো কি যে এক প্রকার সমাজের সবাইকে যদি তুমি ভ্যালুস দাও তাহলে কি হবে না, তাহলে বেসিক ন্যূনতম রাইটসটা সবাই পাবে, পরিবেশের উপর এতটা প্রেশার পড়বে না। কারণ সম্পদ একটা জায়গায় শৈক্ষিক জমা হয়ে রয়ে গেছে, সম্পদ একটা জায়গায় জমা হয়ে রয়ে আছে। অন্যদিকে এই মানুষগুলো খেতে পারছে না বলে তারা আরো বেশি করে পরিবেশের উপরে গিয়ে তারপর কুঠার আঘাত করছে তারা বারবার বারবার বারবার। বুঝতে পারছো তো? তো ফলে কি হচ্ছে যে ক্যাপিটালিস্ট মানসিকতার ফলে এই জিনিসগুলো হচ্ছে যে তারা সম্পদ সেন্টার করে রেখেছে, কেন্দ্রীভূত করে রেখেছে বলে বাকি মেজরিটি অফ পপুলেশন বারবার গিয়ে পরিবেশের উপরে তারা অ্যাটাকটা করছে। তো আলটিমেটলি পরিবেশের ক্ষতি হচ্ছে। এই কারণে এরা বলার চেষ্টা করে যে যদি একটা হেলদি এনভায়রনমেন্ট যদি তোমাকে এস্টাবলিশ করতে হয়, ইকোলজির আইডিয়াটিকে যদি প্র্যাকটিক্যালি যদি তোমাকে প্রপার এস্টাবলিশ করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, প্রপার তোমাকে এখানে কি করতে হবে যে সোশ্যালিস্ট আইডিয়া গুলো সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে, যেগুলো কমপ্লিটলি এরা বলার চেষ্টা করে ইকোলজির সঙ্গে কিন্তু কম্প্যাটেবল, সামঞ্জস্যপূর্ণ। এই আইডিয়া গুলোকে এরা কিন্তু এখানে ডেভেলপ করানোর কথা বলে। বোঝা গেছে? তো এই গেল আমাদের আজকের আলোচনা ইকোলজিজমের উপর যতগুলো কোয়েশ্চেন ছিল সেগুলো। আর হয়তো দু একটা থাকতে পারে ছোট ছাড়া পড়ে গেছে হয়তো হতে পারে, বাট ঠিক আছে, এগুলো পরে আবার যখন আসবে দেখে নিও, যখন রিভাইজ করবে তখন দু একটা কোয়েশ্চেন পেয়ে যাবে। আর এর থেকে বেশি কোয়েশ্চেন তোমরা পাবেও না, এখানে 17টা হার্ডলি হয়তো 20টা হতে পারতো, এর থেকে বেশি পাবে না। তার কারণ পিওয়াইকিউ এটা আমরা দেখতে পাবো যে 2018 সালের সিলেবাসে এটা এসেছে। 2018 সালের সিলেবাসে এই টপিকটাকে অ্যাড করা হয়েছে, তার আগে সিলেবাস এই টপিকটা ছিল না। ফলে খুব বেশি যে কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞেস করেছে তা কিন্তু নয়, যা জিজ্ঞেস করেছে এগুলোই জিজ্ঞেস করেছে, হার্ডলি দুটো একটা বেশি থাকতে পারে, অসুবিধা কিছু নেই, এগুলোই বারবার পড়ে যাও, বেসিক আইডিয়া গুলো সব এগুলোর মধ্যে দিয়ে আলোচনা হয়ে গেল। এগুলো যদি মনে রাখতে পারো, 3 দিন ধরে একই কথা বলে আসছি, যদি মনে রাখতে পারো, কানে যদি এই শব্দগুলোকে ভাসাতে পারো, ঠিক আছে, মন দিয়ে শুনতে হবে তার জন্য অবশ্যই, একই সঙ্গে দুটো মানে একসঙ্গে একাধিক কিছু করবে, যে আমার ক্লাসটাও করছো অন্য কিছুও করছো, এই ধরনের যদি প্যারালালি কিছু করো তাহলে তোমাদের আইডিয়ার মধ্যে তো অবশ্যই গাফিলতি থেকে যাবে। কোয়েশ্চেন যখন কনসেপচুয়াল করবে, হয়তো ডিরেক্ট সেখানে হয়তো লাভ লকের নাম জিজ্ঞেস করলো না, অন্য কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন করেছে যেটা তোমাকে পড়ে বুঝে উত্তর করতে হবে, ওগুলো করার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এবং ওই সমস্ত কোয়েশ্চেন গুলো করতে পারলেই তোমার জেআরএফটা কিন্তু হবে, এগুলো মাথায় রেখো, কারণ ওই ক্যাটাগরিতে তোমাকে ঢুকতে হবে। তো যাই হোক, এইভাবে তোমাদেরকে মাথায় রেখে এই জিনিসগুলো করতে হবে। এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়। এবার যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা রেজ করতে পারো, বলো। বোঝা গেছে? ক্লিয়ার? বলো বলো। স্যার বলছি হিউম্যান এন্ডস এই মানেটা কি বললেন একবার এন্ড বলবেন? কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, মানুষের উদ্দেশ্য। এন্ড মানে হচ্ছে শেষ, ইএনডি, আর যখন এস যুক্ত হয়ে যাবে তখন সেটা উদ্দেশ্য হয়, বা ওটা বহু বছর অর্থেও ব্যবহার হয়। এন্ড কথার অর্থ ইএনডি শুধু যদি থাকে তাহলেও সেটার অর্থ হচ্ছে কিন্তু উদ্দেশ্য। বোঝা গেছে? এন্ড কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, ওইটাই বুঝতে পারছিলাম না যে হিউম্যান এন্ড বলতে কি না, বোঝাচ্ছে। এন্ড কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য। ফাইল বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। দীপশিতা, হ্যাঁ দাদা, রুদ্র, হ্যাঁ দাদা বুঝেছি। রুদ্র, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বন্ধের হ্যাঁ স্যার। দুইজন দুইজন আসছো, আর কে আসছো? সোহিনী, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভিডিওটা বুঝতে পারলে যে বোঝালাম? ঠিক হ্যাঁ আছে তো? হ্যাঁ, প্রথম থেকেই ছিলাম। ওকে, তাহলে বুঝতে পেরেছো কেন দিয়েছি আমি ভিডিওটা, কি উদ্দেশ্যে দিয়েছি, এটা বোঝানোর জন্য যে দেখো কি সুন্দর ভাবে সেখানকার মানুষরা কিন্তু প্রত্যেকটা প্রাণীকে গুরুত্ব দিচ্ছে। আমাদের এখানে হলে তো ওটা মেরে দিয়ে চলে যাবে, জেনারেট হয়নি। মানে আমি অনেককে দেখেছি এরকম নৃশংস এখানে আচরণ করতে, আমি দেখেছি, চোখে দেখেছি। কাজে তাদের কাছে এগুলো কোনো মূল্য নেই। যেমন মানুষ দেখছেন এখানে বাঘকে মেরে দিচ্ছে, এখানে মানুষ বিভিন্ন ধরনের পশুকে মেরে দিচ্ছে, হাতিকে মেরে দিচ্ছে। এখানে এত বেশি করে তাদের নিজেদের বেসিক নিড গুলো ফুলফিল করার জন্য, মানে মানে তাদের ধান চাষ না করলে তাদের পেট ভরবে না, খেতে পারবে না। তো সেই ধানটাও এসে যদি হাতি নষ্ট করতে হবে, তাই তো? তোমাদের গ্রামে তাই হয়, তোমাদের গ্রামে তাই হয় তো, হাতি ঢুকে যায়, হাতি মারতে দেয় না কিন্তু পেলে তো মেরে দেবে। অনেক সময় সেখানে ইলেকট্রিকের
ইলেকট্রিকের তার এসে এখানে ফেলে রাখে, এই ধরনের ঘটনাগুলো ফেল হয়ে যাচ্ছে। এটা তো ল করেছে। আমি বলছি সোশ্যালি এই সমস্ত সোশ্যাল ভ্যালুস গুলো কি তৈরি হয়েছে? এগুলো তো লিগাল ভ্যালু। সোশ্যাল ভ্যালুস কি তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। অথচ সেখানে তাদের জায়গায় আমরা যে প্রবেশ করছি সেটা আমরা কিন্তু একবারও বলছি না। হ্যাঁ, আমরা আমাদেরটাকেই ভ্যালু দিচ্ছি। যে আমরা হয়তো বলার চেষ্টা করছি বাকি সে তো আমাদের এগুলো খেয়ে নিচ্ছে, ছাগল খেয়ে নিচ্ছে, গরু আমার গরু খেয়ে নিচ্ছে, আমার পশু পাখি খেয়ে নিচ্ছে, হয়ে যাচ্ছি না। তো এগুলো আর কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করছি না। আমরা পপুলেশনের পর পপুলেশন বাড়িয়ে চলেছি। ক্যাপিটালিজমের পর ক্যাপিটালিজমের আইডিয়াগুলোকে আমরা এস্টাবলিশ করে চলেছি, ইনক্রিজ করে চলেছি। এই যে কনসেপ্ট গুলো বুঝতে পারছো তো, এগুলো কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু ভালো একটা পজিশন নেই। পরিবেশগত দিক থেকে আমরা খুব খারাপ পজিশনে আছি, আমাদের পৃথিবী পুরো খারাপ পজিশনে আছে। বলো ঝিলিক কি বলছো? স্যার এখানটায় বললেন না যে মানে জানি না ভ্যারি করে। আমাদের এখানে যদি একটা কোনো ভাল্লুক দেখতে পাই বা কলকাতায় যদি একটা ভাল্লুক দেখতে পাই, লোক ওটা তাকিয়ে দেখবে, কিন্তু রাস্তায় যদি কুকুর বা ছাগল বা বিড়াল যদি চলে যায়, তাকে ওখানে যেমন হাতিটা কমন, মানে মানে হাতি মারলেও কোনো ওরকম ব্যাপার নাই, মেরেই ফেলা যেতে পারে এরকম। আবার যদি এই দিকে আসে, সেটা আবার লোকে আবার দেখবে, আবার ফটো তুলবে, এই করবে। মানে এখন জীবজন্তুর মারার উল্টোটা ধরনও বললে, আলাদা রকম হয়ে যাচ্ছে। ওটা উল্টোটা বললে এটা উল্টোটা বললে যে যদি এর এখানে জায়গা না হয়, হাতির যদি এটা জায়গা না, এখানে একে পিষে মেরে ফেলবে। মানুষের এত ধৈর্য শক্তি নেই যে হাতি পার হবে রাস্তা দিয়ে আর সেখানেও দাঁড়িয়ে থাকবে। এখানে ওকে পিষে মেরে ফেলবে। ঠিক আছে, ওকে খাবার দেওয়ার পরিবর্তে এখানে ওকে রহস্যের পাত্র বানিয়ে দেবে, হাতিটা বানিয়ে দেবে, ওকে নিয়ে একটা মজার পাত্র বানিয়ে দেবে। বুঝতে পারলে, উল্টোটা বললে। এই হচ্ছে বিষয়। চলে মানে আমাদের ওখানে যেমন কুকুর ক্রস করে বলে গাড়ি দাঁড়াতে হয়, এখানে ময়ূর ক্রস করে বলে এরকম গাড়ি দাঁড়ায়। কিছুই হলো না, ময়ূরটা এক পাশে ছিটকে গিয়ে পড়ে গেল। তো এইরকম এখানটা তো তাই। এগুলো হচ্ছে বিষয়, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। হুম। আর ভাল্লুক এখানে আসবেই বা কেন? এটা তো ভাল্লুকের জায়গা নয়। ও যদি আসে তার মানে তোমাকে বুঝতে হবে যে ও কোনো এক্সট্রিম কোনো ঘটনা ঘটেছে, ওর খাবারে এত বড়ই একটা ওখানে আর জীবন জীবিকা সেখানে আর চলছে না, সংসার ওখানে আর করতে পারছে না। ওখানে সংসার হচ্ছে না দেখেছে, এখানে এখন মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে। তো কি করবে বেচারা? সংসার তো ওকেও পালন করতে হবে, ওকেও তো ভগবান সংসার দিয়েছে। বলছি কি যে এই যে এই মানে জীবজন্তুদের যে মাইগ্রেশন, এটা নিয়েও তো রিসার্চ করা যায়। মানুষ আরেকটা জায়গা থেকে চলে আসছে, এটা কি করতেই পারো, কোনো এগুলো ধরনের এখন কথা তো হতে পারে। হচ্ছে এই হয়ে গেল যে আমরা তুমি হরিবল করে হরিবল হয়ে যাবে তুমি। হাতি হাতির পায়ে চাপা পড়ে আর দেখা গেল হরিবল হয়ে গেল। তো বাদর হয়তো তোমার রিসার্চের হয়তো বই নিয়ে পালিয়ে গেল। বুঝতে পারলে? এটা হয়তো হতেই পারে, কিন্তু দেখো হবে না তা না, কিন্তু কথাটা হচ্ছে একটা কমন কনসার্নের জায়গা এগুলো। যাদবপুরেই বল, কল্যাণী কথা দূরে দূরে রাখো। যদি আমি এখন ইকোলজি নিয়ে একটা রিসার্চ করবো, পিএইচডি করবো, ও বলবে কি হয় সেই সব কি হবে? খায় না, মাথায় বোঝে না ওরা। মূল্যবোধটা নেই ওদের মধ্যে, ওই মূল্যবোধটাই নেই যে এগুলো নিয়ে রিসার্চ করা, এগুলো উদীয়মান টপিক, এগুলোই এখন ডমিনেটিং টপিক। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এগুলো করেই তারা অনেকটা প্রোগ্রেস করছে। ওরা বুঝবে না, এরা এখন বুঝবে খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, তুমি ইকোলজির গল্প শোনাচ্ছ। হতে পারবে, বস হতে পারবে, ওই ধরনের টপিক নিয়ে আসো। আর এইসব যেগুলো তুমি কথা বলছো সেগুলো খালি পেটে এই সমস্ত থিওরি চর্চা করলে ওই থিওরিকে মূল্য দেয় না। যেমন আমাদের স্পিরিচুয়ালিজমের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো মূল্য দেয় না। দেখবে যে এত আমরা স্পিরিচুয়ালিজমে এগিয়ে গেছি, কারণ মূল্য না 90% মানুষ এখানে তাদের গায়ে জামা নেই, তারা খেতে পারছে না, পড়তে পারছে না, রাস্তায় শুয়ে আছে। তো সেই শিক্ষার কেউ মূল্য দেয় না। তো ওরাও যে ভুল তা নয়, তারা ওরা ওই ভাবনা থেকে তোমাকে এটাই বোঝাবে যে যেটা আলটিমেটলি ইমিডিয়েট লাভ করবে সেই ধরনের টপিক নিয়ে আসো। এটা বোঝাও আগে তুমি সরকারকে, তবেই সরকার তোমাকে টাকা দেবে, তো মনে দেবে না।
তো আলটিমেটলি আমরা সবাই, বোঝা গেছে? তুমি করলে করতে পারো, তুমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে এগুলো করতেই পারো। ওয়ার্ল্ড ওয়াইড এগুলো বেশ বিশেষভাবে ভ্যালুস দেয়। অনেক এনজিওস গুলো এই ধরনের রিসার্চ গুলো করায়, তারা নিজেরা প্রচুর তারা রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট করে, তারা করে। তো স্বাভাবিকভাবে তুমিও আগামী দিনে হয়তো বন্দনা শিবার মতো ঝিলিক সাহা বাংলার বন্দনা শিবা, তাই না? তো ভালো এগুলো। হ্যাঁ স্যার, সেদিকে কিন্তু বন্দনা শিবা এসব বিষয় নিয়ে আলোচনা করছিল যে আমাদের মতো জনগণকেই এগিয়ে আসতে হবে, এই সেট করতে হবে, এগুলোই উনি বলছিলেন সেদিনকে। ও এগুলো কিন্তু এর মূল্য, এগুলো এত সহজে এগুলো প্র্যাকটিস করাটা তো সহজ নয়। হ্যাঁ, এগুলো একটা একটা কথা বলেছিলে সেটার অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে? তারা যেন ৯৯ যেটা থাকবে ওটা পড়ে থাকবে, তো এইরকম ভাবে সেটা হবে, ধীরে হবে, খুব স্লোলি হবে, এই আর কি। গঙ্গাহরি আছে না পালিয়ে গেছে? আছে গঙ্গাহরি, হ্যাঁ নেটওয়ার্ক আছে ঠিকঠাক তো? শুনতে পেয়েছো সব ঠিক? তুমি বুঝতে পারলে তোমার আইডিয়া? একটা এসএমএস পাঠিয়ে দেবে, দেখার সময় পাবে, ভুলে গেছি, দেখছি। আর বলো কে আছো? আর এদিকে ময়ূরী বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বৃন্দাবনে বাঁদর যেগুলো আছে না, ওদের মেনলি টার্গেট হচ্ছে লোকের চশমা আর মোবাইল নিয়ে চলে যাবে, মানে আর কিছু নেবে না। যদি বাই চান্স হাতে ওরা মোবাইল দেখলো কিংবা চশমা দেখলো, ওরা ওই দুটো নিয়ে হাওয়া হয়ে যাবে। ব্যাস। তো ওরাও আর কি অ্যাট্রাকশন আর কি। বেশি টার্গেট, বুঝতে পেরেছি। সিনেমা দেখবে তারা ওখানে, চশমা পরে তারা একটু স্টাইল দেখাবে, কালা চশমা, তাই তো? তো এই আর কি। ভালো, শ্রেয়া বোঝা গেছে? শ্রেয়া বৈদ্য, হ্যাঁ স্যার। ওকে। আর সৈনী মুখার্জি, না কি সৈনী মুখার্জি বলছে, দেখো মিক্স করছি, শ্রেয়সী মুখার্জি। হ্যাঁ স্যার। ওকে, স্থাপিতা হ্যাঁ স্যার, বুঝেছি। 100% স্কোর কার হয়েছে? হাত তোলো তো। এই 22টা কোয়েশ্চেন বা এই 20টা কোয়েশ্চেন্সেরই আর 17টা কোয়েশ্চেন্সেরই 17টা কোয়েশ্চেন্সই ঠিক করেছো কে? 100% কেউ করনি? আচ্ছা, 90% এর উপরে কার হয়েছে 17টা কোয়েশ্চেন মিলিয়ে? হাত তোলো দেখি, 90% এর উপরে কার হয়েছে? দুবার করে করেছে, প্রথমবারে প্রথম। হ্যাঁ, ঝিলিকের হয়েছে আর শ্রেয়সীর হয়েছে, না কার? শ্রেয়সী। আচ্ছা, দুজনের হয়েছে। প্রথমবার হাত তুলছে নাকি, আমি কি দেখতে পাচ্ছি না? আচ্ছা আচ্ছা, কার কার হয়েছে? 80% এর উপরে কার হয়েছে? হাত তোলো দেখি, 80% এর উপরে, এটা বোঝা যাবে। 80% এর উপরে কার হয়েছে? হাত তোলো। এখানে আগে আচ্ছা, এতজনের হয়েছে। গঙ্গা, স্থাপিতা, বাস ভালো। আর 75% এর উপরে বা 70 উপরে কার হয়েছে? 70 উপরে কার হয়েছে? 70 রুদ্র হয়েছে। আর 70 উপরে, 50 উপরে কাদের হয়েছে? 50 উপরে, 50 থেকে 70 মধ্যে কারা আছো? 50 থেকে 70, বেশ ভালো, প্রোগ্রেসটা ভালো। দেখো দীপিকা দাস আছে, শ্রেয়সী আছে, ওকে, প্রোগ্রেসটা ভালো। দেখো টার্গেট যেহেতু আমি তোমাদের পড়িয়ে দিয়েছি না, একটুখানি বুঝে বুঝে যদি করো, ক্লাস লেকচার এটা তো বুঝে গেলে যে ক্লাসটা যদি মন দিয়ে শোনো এবং টপিকটা যদি ভালো সলভ করো, তাহলে যাই জিজ্ঞেস করুক না কেন 99% কোয়েশ্চেন তোমাদের জানাই থাকবে। তাহলে তোমাদের এটা নিশ্চিত করতে হবে, রেগুলারিটিটা মেনটেন করতে হবে ক্লাসের। তুমি ক্লাসগুলো হয়তো বাড়িতে বসে পড়তেও পারলে না, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ক্লাসটা মন দিয়ে শোনো, কারণ একই কথা বারবার রিপিট হচ্ছে। এটা গল্প, এগুলো সব গল্পের আকারে আমি প্রেজেন্ট করি। আমি কিন্তু ওই জটিল জটিল শব্দ ব্যবহার করি না, আমি পারিও না, ইভেন আমি এত ভালো নই ছাত্র। তো স্বাভাবিকভাবে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, একেবারে সিম্পল সেন্টেন্সে বলার চেষ্টা করি, বাংলা ইংলিশ মিক্স করে বলি। ল্যাঙ্গুয়েজগত ব্যারিয়ার্সটাও আশা করি থাকে না। অনেক তো শব্দ বুঝতেই পারছো, উচ্চারণই করতে পারি না জীবের জড়তার কারণে। তো বুঝতেই পারছো যে এগুলো, তো ফলে কি হয়, যে আমি যেহেতু সিম্পল ভাবে বোঝানোতেই বিশ্বাস করি, তার কারণ ওই বড় বড় তুমি কমপ্লেক্স করে বোঝালে আলটিমেটলি তোমার থিওরি ওই মধুসূদনের কবিতা কেউ পড়তে পারলো না, তাহলে ওই কবিতার কোনো মূল্য নেই। আমার কথা হচ্ছে কবিতার কোনো মূল্য নেই। আমার কবিতা হতে হবে সহজ সরল, আমার কবিতা হতে হবে যাতে মানুষ যার উদ্দেশ্যে লিখেছে তারা যাতে পড়তে পারে, বুঝতে পারে।
অ্যাপ্লিকেশন যাতে হয়। তো আমি সেইভাবেই তোমাদের পড়াই, যাতে করে তুমিও পড়ে বুঝতে পারো, আল্টিমেটলি বোঝাতে পারো। এবং এখনকার দিনে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে সমস্ত রিসার্চ পেপারস গুলো লেখা হচ্ছে, এগুলো খুব সহজ ভাষায় লেখা হচ্ছে। রিসার্চ পেপার গুলো খুব সহজ ভাষায় লেখা হচ্ছে। বড়, বড় পাবলিকেশনস গুলোর আমি একটা নতুন ট্রেন্ড দেখছি। প্যালগ্রেভ, মেকমিলান থেকে শুরু করে, টেইলর থেকে শুরু করে। খুব সহজ ভাষায় লেখা কোনো লেখাকে তারা ইজিলি অ্যাকসেপ্ট করে। কিন্তু কঠিন, কঠিন ভাষা তুমি ব্যবহার করেছো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করেছো, অনেক বড়, বড় সেন্টেন্স ব্যবহার করেছো, জটিল, জটিল টার্মিনোলজি ব্যবহার করেছো, সেগুলো কোনো এক্সপ্লেনেশন দাওনি। বা এক্সপ্লেনেশন দিলেও তুমি অত্যধিক বেশি সেই ধরনের জটিল কোনো শব্দ ব্যবহার করেছো, বারবার মানুষকে এক্সপ্লেনেশন দেখতে হবে পড়তে গিয়ে। এই ধরনের লেখা এটা অ্যাকসেপ্ট করছে না। আমি দেখছি একটা ট্রেন্ড, এটা কিন্তু তারা করছে না। কাজেই সিম্পল ভাবে পড়ো, সিম্পল ভাবে বোঝো, সিম্পল ভাবে লেখো। দেখো ভালো রিসার্চ আরো হবে। তোমরা যখন এই সার্কেলটা পূর্ণ করে যাবে না, পলিটিক্যাল সায়েন্সের এই সার্কেলটা যখন কমপ্লিট করে ফেলবে তোমরা, যে যতগুলো আমাদের সিলেবাসে যা কিছু আছে, এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে কোনো টপিক নিয়ে যখন তোমরা রিসার্চ করবে, তখন দেখবে সেই রিসার্চের মধ্যে হয়তো সেখানে 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলে, সেই আর্টিকেলটা লিখলে তোমরা দেখবে যে সেখানে হয়তো 15 থেকে 16টা থিওরিকে তোমরা লিঙ্ক করতে পারবে। 15 থেকে 17টা জন বা 20 জন 25 জনের মতো থিঙ্কার্সকে তোমরা তখন লিঙ্ক করতে পারবে। তাদের আইডিয়াগুলোকে তোমরা তখন টেনে টেনে নিয়ে এসে কোট করবে। এইভাবে করে লেখার কিন্তু কোয়ালিটি অনেক বৃদ্ধি পায়, অনেক ডেভেলপ করে যায়। এগুলো করতে হবে, এগুলো বুঝতে হবে, এইভাবে রিসার্চ করতে হয়। পরও এগুলো সিলেবাসটা খালি শেষ হতে দাও। দেখো আমার স্টুডেন্টরা, আমি এটা খুবই অগাধ মানে বিশ্বাসী যে আমার স্টুডেন্টদের রিসার্চের কোয়ালিটি অনেক উন্নত। এটা পড়ে যাও, সিস্টেমটা জেনে নাও যে কিভাবে করতে হয় আর কি পড়তে হয়। বেসটা কি, বেসটা আগে প্রপার কমপ্লিট করো, তারপরে দেখো রিসার্চ এমন পজিশনে চলে যাবে যে কল্পনা করতে পারবে না। ভালো হবে এগুলো, ঠিক আছে। আর বলো কুতুবুদ্দিন, বোঝা গেছে? কালকে বেরিয়ে গেছিল আগে জিজ্ঞেস করা। হ্যাঁ স্যার। আর কে আছো? এই কথা বোঝা গেছে? হ্যাঁ দাদা। আর দীপিকা দাস, দীপিকা দাস হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর রুদ্র হ্যাঁ বল স্যার, কি বুঝতে হয়েছে? পেরেছি। আচ্ছা বলো, বলো দীপিকা বলো। হ্যাঁ স্যার, বললাম কালকে ক্লাসটা আমার দেখা হয়নি, ওটা মানে দেখা বাকি আছে। তো ওটা না দেখে আমি ওই কোশ্চেন সলভ করেছিলাম, তো তার জন্য আর কি ওই অনেকগুলো কোশ্চেন আর কি আমি ভুল ওটাই হয়েছে। দেখছিলাম যে এত কম তো তোমার হয় না, হঠাৎ কম হলো কেন? আমি এটা ধরতে পারছিলাম না। যাই হোক, তুমি বললে ব্যাপারটা, আমার ওটাই ডাউট হলো যে এত কম তো তোমার হয় না, এত কম তো হয় না, কিন্তু এটা হয়েছে, এটা অবাক হলাম একটু দেখে। যাই হোক, পড়নি বলেই এটা হয়েছে। পড়ে নাও, পড়ে নিয়ে আরেকবার পড়ে নিয়ে মনে থাকবে। বলো ঠিক রুদ্র, আছে স্যার। রুদ্র কিছু বলছো? হাত তুলে রেখেছো, কিছু বলছো? না স্যার, ওই তখন হাত তুলেছিলাম, আপনি কত ঠিক হয়েছে ওটা জিজ্ঞেস করার জন্য, তুলতে মানে ওটাতে ভুলে গেছি ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্থাপিতা বোঝা গেছে তো? স্থাপিতার কোনো প্রবলেম হয়নি বুঝতে? না স্যার, ঠিক আছে আমি দেখো উচ্চারণই করতে পারছি না কত সেন্টেন্স। স্যার। ওটা আমি আপনাকে লিখে দিলাম, ওটা একটু ব্রেক করে করবেন তাহলে। স্পিশিজ হয়ে গেল। ছাত্ররা শেখাচ্ছে, আমি ভালো। ছাত্রের কাছ থেকে তো টিচাররা শেখে। আমি যেগুলো জানি না অবশ্যই শিখতে রাজি আছি। না স্যার, আপনি মানে মোটিভেশন আর কি, মানে আমি ভাবলাম যে এটা এরকম ভাবে ইয়ে করে দিই। না না, একটা মোটিভেশন। আর কি আছো? দীপান্বিতা দাস বোঝা গেছে? দীপান্বিতা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। আর আর কে আছো? আর তো বোধহয় কেউ নেই। ঠিক আছে, তাহলে আজকে আর কি থাকলো আমাদের থিওরি পার্টটা থেকে? হ্যাঁ, মাল্টি কালচারালিজম আছে না, আর পোস্ট মডার্নিজম। আগামীকাল কি বার? রবিবার। রবিবার সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা। গুলো আগামীকাল সলভ করে নাও, তার কারণ মাল্টিকালচারালিজমটা একটুখানি আর একটু টাইম নিয়ে আমি পড়তে চাই, তবেই পড়াতে চাইছি। তার কারণ সেখানে সিটিজেনশিপের আইডিয়াটাও চলে আসবে। তো একবারে দুটো হয়ে যাবে এক ঢিলে। বাকি আমাদের সোশ্যালিজমের পিওয়াই কিউজ গুলো বাকি আছে। তোমরা যতগুলো ওয়েবসাইট বা হয়তো ক্লাসের আগে আগেই দিয়ে দেবো, একটুখানি আগে থেকেই ধ্যান দিও। ওগুলো কালকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো সোশ্যালিজমের কোয়েশ্চেন। ঠিক আছে, ভ্যারিয়েশনস থেকে যে সমস্ত কোয়েশ্চেন চলে এসেছিল সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো, অ্যানালাইজ করে একবার। আমাদের মাল্টিকালচারালিজম এবং হচ্ছে আমাদের পোস্ট মডার্নিজম হয়ে গেলে মোটামুটি সমস্ত
বড় বড় থিওরিজ গুলো শেষ হয়ে যাবে। কন্টেম্পোরারি যেগুলো আছে সেগুলো বলতে চেয়েছিলাম আমি, সেগুলো অবশ্যই বলবো। কিন্তু তার আগে পোস্ট মডার্নিজম এবং মাল্টিকালচারালিজম জিজ্ঞেস করে। আর ওখান থেকে যেগুলো জিজ্ঞেস করে কনসেপ্টের পার্টটা থেকে, ওখানেই সেগুলো হচ্ছে লিবার্টি ইকুয়ালিটি, জাস্টিস, রাইট, ডেমোক্রেসি, পাওয়ার, সিটিজেনশিপ। তো ডেমোক্রেসিটা থেকে যেমন গুটি কয়েক প্রশ্ন জিজ্ঞেস করে, ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস জিজ্ঞেস করে। দেখবে তোমরা ওই নামটা আমি বলছি, ডেমোক্রেসি যেটা, হ্যাঁ, তো ওগুলো পেয়ে যাবে খুব ইজি। দেখো বেশি দিন সময় লাগবে না, আমরা এই মাসের মধ্যে এটাকে শেষ করে ফেলবো। এবং আমাদের চেষ্টা থাকবে কি আগামী মাস থেকে রাতের দিকে আর দিনের বেলার দিকে আমাদের ক্লাস হবে কিন্তু, বা দিনের বেলা রাতের বেলা দুটো ক্লাস হবে। এবং সেখানে আমাদের চেষ্টা এটা থাকবে যে সেখানে আমরা কি করব, আমাদের চেষ্টা এটা থাকবে যে আমরা ইউনিট 8টা সলভ করার চেষ্টা করবো একদিকে, আর অন্যদিকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। মানে পরীক্ষার আগে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো তো আগে থেকে রেডি থাকো, ঠিক আছে? সবগুলো রেডি হয়ে যাও যেন ডাউট না থাকে। আর ডাউট যদি থাকে তখন কিন্তু খুব একটা জিজ্ঞেস করার সময় পাবে না, তার কারণ নইলে আমার অনেকটা সময় আবার লেগে যাবে। তো ভালো করে দেখে নাও, যখন প্রশ্ন করবো যেন সব উত্তর যেন তোমাদের জানা থাকে, এটা জানা যাবে। ওকে, চলো তাহলে। আর কারো যদি থাকলে বলার থাকলে বলো, আদারওয়াইজ আজকের জন্য গুড নাইট। গুড নাইট স্যার। ও তোমার বুঝতে পেরেছো? তোমার বুঝতে পেরেছো? দাদা বলছিলাম তোমাকে চলো, ক্লাসের পরে একবার ফোন করতাম, তো কখন করলে ভালো হতো? কর কিছুক্ষণ পরে কর, 9:45।